ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মির প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ এবং কৃতজ্ঞতা জানাই যে তাদের সাপোর্টের জন্য আজকে চ্যানেলটা এই জায়গাতে দাঁড়িয়েছে এবং চ্যানেলটার কন্টিনিউয়াস যে গ্রোথ রয়েছে সেটার জন্য দায়ী তোমরা। তো তোমরা চ্যানেলটার সাথে থেকো, পাশে থেকো, আর যদি সম্ভব হয় একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও, যেটা তোমাদের জন্য ফ্রি। এবং এই ছোট্ট সাবস্ক্রাইব করলে আমি কিন্তু অনেকটাই বেনিফিট পাই। তোমরা জানো যে আমরা স্টিল স্ট্রাকচার নিয়ে পরে আজকে পড়াশুনো করব, এটা আমি আগেই বলেছিলাম। এর আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমরা একটা স্টেট লেভেলের এক্সাম গাইডেন্স একটা ব্যাচ খুলেছি, যেখানে একদম মিনিমাম টাকা নিয়ে, অর্থাৎ অনলি 6,000 টাকার মাধ্যমে আমরা ক্লাস করব সেখানে। এবং 1 বছরের জন্য ক্লাসটা করা হবে 6,000 টাকাতে। প্রথম 20 জন হলে কিন্তু তারা 5,000 টাকাতে এই ক্লাসটা করার সুযোগ পাবে। এটা একদম ওয়ান টাইপ অফ ফাউন্ডেশন ক্লাস, যেখানে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, সাবজেক্টিভ পড়াশুনো করব একদম স্ক্র্যাচ জায়গা থেকে। এবং তার সাথে সাথে আমরা সপ্তাহে 4টা করে, সপ্তাহে একটা করে টেস্ট, অর্থাৎ মান্থলি 4টা টেস্ট, এবং এটা সাবজেক্টিভের উপরে থাকবে। এবং মান্থলি 2টো করে টেস্ট থাকবে, যেটা 100 নাম্বারের টেস্ট হবে বিভিন্ন সাবজেক্টকে মিশিয়ে পড়ে। তো এটা আমরা করব বলে ঠিক করেছি এবং এটা 9 তারিখের পরেই এটা শুরু হবে, কারণ আমরা দেখতে চাইছিলাম যে ওবিসি কেসটা কি হয়। তো ওবিসি কেস যেহেতু আবার পিছিয়ে গেল, তো আমরাও সকলেই একটু ডিসাইড করেছি যে 9 তারিখের পর আমরা এই ক্লাসটা চালু করব। এবং অনলি 100 জন স্টুডেন্টকে আমরা ক্লাসে অ্যাডমিট করব এবং এই অনলাইন ব্যাচটার জন্য তারা এলিজিবল হবে। এবারে এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, যদি কোনো কিছু তোমরা জানতে চাও, এই স্ক্রিনে দেখো একটা নাম্বার লক্ষ্য করছো তোমরা স্ক্রিনে, এই আমি একটু জুম করে দিলাম, 8345024034। এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটাতে তোমরা কল করে নিতে পারো, আর আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা আরও কিছু এক্সট্রা জানতে চাও, আরও কিছু তোমাদের এক্সট্রা জানার দরকার রয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই আমাকে একটা এখানে কল করে নিতে পারো, বা যাই হোক কিছু একটা করে আমাকে সেটা এগেনস্টে তুমি কথা বলতে পারো। তো ঠিক আছে, তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নিও আর ডেমো ভিডিওটা দেখতে থাকো। দেরি না করে চলো ক্লাস শুরু করা যাক। প্রথম যে জায়গাটা আজকে আমরা পড়ব সেটা হচ্ছে স্টিল ডিজাইন, স্টিল ডিজাইনের ইন্ট্রোডাকশন। তো স্টিল ডিজাইন, যেটাকে আমরা অন্য নামেও জানি, যেটা হচ্ছে স্ট্রাকচারাল স্টিল ডিজাইন। সেই স্ট্রাকচারাল স্টিল ডিজাইন কি? সেটা হচ্ছে একটা সাবজেক্ট যেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংকে পড়ানো হচ্ছে এবং ইনভলভ থাকছে সেখানে ডিজাইনিং অফ স্টিল স্ট্রাকচার, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার। অর্থাৎ স্টিল স্ট্রাকচারকে ডিজাইন করা নিয়ে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংটা পড়ানো হচ্ছে সেটাই হচ্ছে স্টিল ডিজাইন বা স্ট্রাকচারাল স্টিল ডিজাইন। তো স্টিল কি, প্রথম কথা এটা আসবে। আর কংক্রিটের সাথে পার্থক্যটাই বা কী, এই প্রথম ইন্ট্রোডাকশনটা আমাদেরকে জানতে হবে যে স্টিল কি এবং কংক্রিটের সাথে এর পার্থক্যটা কোথায়, যে কেন, কিসের জন্য আমরা স্টিল ইউজ করলাম হঠাৎ করে। তো স্টিল হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটার স্ট্রেংথ বাই ওয়েট রেশিও হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ হায়েস্ট। অর্থাৎ স্ট্রেংথ বাই ওয়েট রেশিও ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম মানে হচ্ছে কম ওয়েটে কম জায়গা নেবে এবং অনেক বেশি স্ট্রেংথ দেবে। কংক্রিটের কিন্তু সেরকম নয়, এবং কংক্রিট একটা হেটারোজেনাস মেটেরিয়াল। স্টিল কিন্তু হচ্ছে সেক্ষেত্রে কিছুটা হলেও হোমোজেনিয়াস মেটেরিয়াল। কংক্রিটে যেমন আমরা নানান জিনিসপত্র ইউজ করি, সিমেন্ট, জল, এছাড়া এগ্রিগেট, বালি, এই অ্যাডমিক্সচার। স্টিলের ক্ষেত্রে কিন্তু শুধু থাকে হচ্ছে আয়রন ওর কিছুটা ইউজ হচ্ছে, আর তাতে মেশানো হয়ে থাকে কিছু কার্বন। কার্বনটা তো আর হেটারোজেনাস আমি বলছি না, কারণ এগুলো মলিকিউলসের ভিতরে আসছে, তো সেটাকে আমি হেটারোজেনাস বলবো না। তো কংক্রিটের থেকে স্টিল কিন্তু অনেক বেশি হোমোজেনাস। ওকে, এবারে হচ্ছে
সেকেন্ড যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে সিগনিফিক্যান্ট ডিফারেন্সটা কোথায়। সিগনিফিক্যান্ট ডিফারেন্সটা এরকম হচ্ছে, সেটা হচ্ছে যে স্টিলের কিন্তু শেপ ফিক্স, কোনো একটা স্টিলের ক্ষেত্রে শেপ হচ্ছে ফিক্সড। ধরো রোল সেকশন তোমার কাছে আসছে, তো তুমি আই সেকশনই পাবে, তুমি সি সেকশনই পাবে, তুমি অ্যাঙ্গেল সেকশনই পাবে। কংক্রিটের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা নেই, কংক্রিটকে কিন্তু এনি শেপ কাস্টিং করা যায়, এনি শেপ কাস্টিং করা যায়। এবং স্টিলের থেকে কিন্তু কংক্রিট অনেক বেশি চিপার, অনেক কম পয়সাতে সেটা আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যায়। আর স্টিলের তো আমি বললাম যে হাই বা হাইয়েস্ট স্ট্রেংথ টু ওয়েট রেশিও, অর্থাৎ যে ওয়েট রয়েছে তার এগেনস্টে অনেক বেশি স্ট্রেংথ সে আমাদেরকে প্রদান করতে পারে, যেটা কংক্রিট পারে না। এবারে কংক্রিট বানানোর সময় বা আরসিসি এলিমেন্ট বানানোর সময় ডিজাইনারের কাছে কিন্তু অনেক বেশি কি থাকে, কন্ট্রোল থাকে। তাহলে আমি বলতে পারি যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইজ ডিজাইনার হ্যাজ মোর কন্ট্রোল ওভার শেপ অ্যান্ড সাইজ, over shape and size of RCC elements। তার মানে হচ্ছে যে যখন আমি আরসিসি এলিমেন্ট কেউ ডিজাইন করছে তখন সেক্ষেত্রে শেপ ও সাইজের জন্য অনেক বেশি কন্ট্রোল দেখাতে পাচ্ছে, যেটা স্টিলে দেখাতে পাচ্ছে না। ফর বিল্ডিং স্ট্রাকচার ডিজাইনার ইজ কম্পিলড টু ইউজ দ্য স্ট্যান্ডার্ড রোল সেকশন। ডিজাইনারকে এখানে যে স্ট্যান্ডার্ড রোল সেকশন রয়েছে সেই স্ট্যান্ডার্ড রোল্ড সেকশনই কিন্তু ইউজ করতে হবে, স্ট্যান্ডার্ড রোল্ড সেকশনই কিন্তু এখানে ইউজ করতে হবে। অন্য কিছু চাইলে পরেও কিন্তু ইউজ করতে পারবে না। হঠাৎ করে একটা কিছু অন্য কিছু ইউজ করে দিলাম, অন্যরকম এইরকম একটা জিনিস ইউজ করে দিলাম একটা স্টিলের, এইরকম জিনিসপত্র কিন্তু হবে না, পারবে না। স্ট্যান্ডার্ড জিনিসই ইউজ করতে হবে। এই গেল স্টিল আর কংক্রিটের ভিতর পার্থক্য। এরপর চলে আসি আমরা স্টিলের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রিগার্ডিং দ্য স্টিল স্ট্রাকচার। তাহলে স্টিলের অ্যাডভান্টেজটা একটু দেখে নিই আর ডিসঅ্যাডভান্টেজগুলোও একটু দেখে নিই। যদি আমি দেখি, প্রথম কথা আবার আমাকে বলতে হবে যে অ্যাজ কম্পেয়ার টু আদার স্ট্রাকচারাল মেটেরিয়াল স্টিল হ্যাজ দ্য হায়েস্ট স্ট্রেংথ টু ওয়েট রেশিও। ইট ইমপ্লাইজ স্টিল পোজেস ভেরি হাই স্ট্রেংথ অ্যান্ড রেজাল্ট ইন স্মলার সেকশন অ্যাজ কম্পেয়ার টু আদার স্ট্রাকচারাল মেটেরিয়ালস। তার মানে হচ্ছে একটা ছোট্ট অ্যাডভান্টেজের আমি বলছি, একটা ছোট্ট সেকশন আছে যার ওয়েট অনেকটাই কম, কিন্তু সেটা অনেক বেশি স্ট্রেংথ আমাদেরকে প্রদান করতে পারবে। এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ, যার ফলে কি হয়, ডেড লোডটা আমাদের কমে যায় এবং অনেক বেশি স্ট্রেংথ কিন্তু নিতে পারে। বিং লাইট স্টিল ক্যান বি হ্যান্ডেল কনভিনিয়েন্টলি, যেহেতু লাইট ওয়েট থাকে স্ট্রেংথের এগেনস্টে, তাহলে খুব সহজে ট্রান্সপোর্ট করা কিন্তু পসিবল হয়, ম্যানুফ্যাকচার যেখান থেকে হচ্ছে সেখান থেকে খুব সহজে ট্রান্সপোর্ট করা যায়। আদার ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে স্টিল হচ্ছে ডাকটাইল, এবং ডাকটাইল হওয়ার জন্য এটা খুব সহজে কিন্তু কোলাপস করে না এবং ইল্ডিংয়ের পর বড় একটা লার্জ ডিফরমেশন শো করে। তাহলে প্রথম হচ্ছে হাই, লিখে দিই তোমাদের যদি সুবিধা হয় সেটা দেখে নাও, হাই স্ট্রেংথ টু ওয়েট রেশিও, ইজি ট্রান্সপোর্টেশন, যেহেতু লাইট ওয়েট হয় ইজি ট্রান্সপোর্টেশন। এরপর হচ্ছে ডাকটিলিটি, নেক্সট হচ্ছে স্টিল হ্যাজ এ ভেরি লং লাইফ হোয়েন মেনটেন প্রপারলি। তাহলে ডিজাইন লাইফটাও কিন্তু আমাদের অনেক বেশি হবে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে স্পিড অফ ইরেকশন, অর্থাৎ যেহেতু স্টিল মেম্বার হিসাবে পাওয়া যায়, সেকশন হিসাবে পাওয়া যায়, তাহলে ইরেকশন করতে ও ডিসমেন্টাল করতে কিন্তু খুব ইজি হবে, খুব ইজিলি ইরেকশন ও ডিসমেন্টাল আমরা করতে পারবো, খুব ইজিলি ইরেকশন ও ডিসমেন্টাল আমরা করতে পারবো।
এছাড়াও হচ্ছে ডিসমেন্টালের পরে কিন্তু স্টিলের একটা বেশ ভালো, ডিসমেন্টালের পরে ডিসমেন্টাল করে নিলাম, তারপরে স্টিলের কিন্তু বেশ ভালো একটা স্ক্র্যাপ ভ্যালু পাবো, বেশ ভালো একটা স্ক্র্যাপ ভ্যালু পাবো। এছাড়া আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে বেটার গ্যাস অ্যান্ড ওয়াটার টাইটনেস। বেটার গ্যাস ও ওয়াটার টাইটনেস কিন্তু রয়েছে। তাহলে কতগুলো দেখলাম দেখো, 1 2 3 4 5 6 7টা মতো আমরা টোটাল দেখলাম যে অ্যাডভান্টেজ রয়েছে। কিন্তু স্টিল ইউজ করলে ডিসঅ্যাডভান্টেজও তো রয়েছে। তাহলে স্টিলের ডিসঅ্যাডভান্টেজগুলো কি? স্টিলের ডিসঅ্যাডভান্টেজ, প্রথম যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা হচ্ছে হোয়েন ইট ইজ এক্সপোজড কন্ডিশন, হোয়েন ইট ইজ ইন এক্সপোজ কন্ডিশন, যদি এক্সপোজ কন্ডিশনে থাকে তাহলে কিন্তু স্টিলে একটা কোরোশন হয়ে যাওয়ার কিন্তু চান্সেস রয়েই যায়, স্টিলে কিন্তু কোরোশন হয়ে যাওয়ার চান্সেস হয়ে যায়। তাই প্রপার প্রোটেকশন কিন্তু খুব দরকার, প্রপার প্রোটেকশন কিন্তু খুব দরকার। এছাড়া হচ্ছে আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে ফাস্টার ডিগ্রেডেশন অফ স্ট্রেংথ, ফাস্টার ডিগ্রেডেশন ফাস্টার ডিগ্রেডেশন অফ স্ট্রেংথ, অর্থাৎ স্ট্রেংথটা খুব তাড়াতাড়ি ডিগ্রেড করে যাবে কিসে? ইন ফায়ার, ফায়ার হলে পরে সেখানে কিন্তু ডিগ্রেড করে যাবে। এছাড়া আরও কি রয়েছে? স্টিল স্ট্রাকচার হোয়েন সাবজেক্টেড টু সাইক্লিক লোডিং অ্যান্ড রিভার্সাল অফ স্ট্রেসেস আন্ডারগো ফ্যাটিগ। তাহলে সাইক্লিক লোডিং যদি আসে, সাইক্লিক লোডিং যদি আসে তাহলে কি হবে? স্টিল স্ট্রাকচারে কিন্তু ফ্যাটিগ শো করবে, স্টিল স্ট্রাকচারে কিন্তু ফ্যাটিগ শো করবে, যেটা একদমই ঠিক নয়। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে যে রিকোয়ার্ড স্কিল্ড পার্সোনাল খুব দরকার, যারা ইরেকশন করবে, ফেব্রিকেশন করবে, এবং অ্যাকুরেসিটাও খুব দরকার। তাহলে স্কিল পার্সোনাল দরকার অ্যান্ড অ্যাকুরেসি দরকার। যখন আমরা এই কাজগুলো করব সেক্ষেত্রে অ্যাকুরেসি দরকার ইন ফেব্রিকেশনের ক্ষেত্রে সেই অ্যাকুরেসিটা কিন্তু দরকার। এবারে চলে আসছি স্টিল স্ট্রাকচার বলতে কি বুঝি। স্টিল স্ট্রাকচার বলতে আমরা বুঝছি যে কিছু মেড আপ সেকশন যেটা প্লেট বা সিটস দিয়ে তৈরি হবে, যেমন ট্যাঙ্ক হতে পারে, বিন হতে পারে, চিমনি হতে পারে, রুফ কভারিং হতে পারে, সেগুলোকে আমরা স্টিল স্ট্রাকচার বলবো। স্টিল দিয়ে তৈরি কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলোকে আমরা বলবো ফ্রেম স্ট্রাকচার। কোনগুলোকে ফ্রেম স্ট্রাকচার বলবো? যেখানে টেনশন, কম্প্রেশন, ফ্লেক্সচারাল মেম্বার, যেখানে টেনশন, কম্প্রেশন, ফ্লেক্সচারাল মেম্বার এরকম আলাদাভাবে মেম্বার থাকবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? যেখানে টেনশন মেম্বার বা ফ্লেক্সচারাল মেম্বার এরকমভাবে আলাদা আলাদা করে মেম্বার থাকবে, তখন সেটাকে আমি বলবো যে ফ্রেম স্ট্রাকচার। কীরকম একটা উদাহরণ যদি বলতে বলে তাহলে হচ্ছে ট্রাস ফ্রেম, গার্ডার, এগুলো কিন্তু হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। স্টিল স্ট্রাকচারের ভিতরেই ফ্রেম স্ট্রাকচার। এরপরে চলে আসি আমরা ডাইরেক্টলি রিকোয়ারমেন্ট অফ আইএস কোড। কোন কোন আইএস কোডগুলো দরকার, কোন কোন আইএস কোডগুলো দরকার নেই। তো আইএস কোড যেগুলো এখানে আমাকে স্টিল পড়তে গেলে বা স্টিল সম্পর্কে জানতে গেলে বা স্টিল ডিজাইন জানতে গেলে আমাদেরকে যে আইএস কোডগুলো পড়তে হবে, তার ভিতর সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আইএস 800 2007 রিঅ্যাফ্রেমড অ্যাট 2017। এছাড়া রয়েছে আইএস 800 2007 রিঅ্যাফ্রেমড হচ্ছে 2017, এবং এটা যদি কিসের কোড বলে তাহলে তোমরা বলবে এটা হচ্ছে কোড অফ প্র্যাকটিস, সিওপি, কোড অফ প্র্যাকটিস ফর ইউজ অফ স্ট্রাকচারাল স্টিল ফর ইউজ অফ structural steel in general buildings construction, general building construction।
তাহলে এটা হচ্ছে কোড অফ প্র্যাকটিস ফর ইউজ অফ স্ট্রাকচারাল স্টিল ইন জেনারেল বিল্ডিং কনস্ট্রাকশন। এছাড়া রয়েছে IS 875, যেটা তোমাদেরকে ইউজ করতে হবে কোড অফ প্র্যাকটিস ফর ডিজাইন লোড। ডিজাইন লোড জানার জন্য যেটা আমাদেরকে ইউজ করতে হবে, বিভিন্ন রকমের ডিজাইন লোড রয়েছে এখানে 1 2 3 4 করে। এছাড়া যেটা আমাদেরকে ইউজ করতে হবে সেটা হচ্ছে IS হ্যান্ডবুক। IS হ্যান্ডবুক নাম্বার 1, IS হ্যান্ডবুক নাম্বার 1। এখানে রয়েছে কি রয়েছে, এখানে রয়েছে প্রপার্টি অফ স্ট্রাকচারাল স্টিল রোল্ড সেকশন। প্রপার্টিজ অফ স্ট্রাকচারাল স্টিল রোল্ড সেকশন। রোল্ড সেকশন সম্পর্কে এখানে রয়েছে, বলা রয়েছে। এছাড়া আরেকটা জিনিস আমরা ইউজ করি সেটা হচ্ছে SP হ্যান্ডবুক, এটাকে আমরা বলি SP6। এই SP হ্যান্ডবুক রয়েছে, এটা হচ্ছে হ্যান্ডবুক ফর স্টিল। স্টিল ডিজাইন করার জন্য যে হ্যান্ডবুকটা রয়েছে, সেই স্ট্রাকচারাল স্টিলের হ্যান্ডবুকটা হচ্ছে SP6। তাহলে এই কয়েকটা মনে রাখলেই হবে। এছাড়া আরও একটা ডিজাইন রয়েছে, যেটা আরও একটা IS কোড রয়েছে, যেটাকে আমরা জেনারেলি বলে থাকি, সেটা হচ্ছে IS 1343, যেটা প্রিস্ট্রেসের জন্য ইউজ হয়ে থাকে, আচ্ছা, এইখানে একটা কথা আমার বলার রয়েছে, সেটা হচ্ছে এই যে 2007, এটা কিন্তু পুরোটাই হচ্ছে LSM ডিজাইনের জন্য। LSM মানে হচ্ছে লিমিট স্টেট মেথডে ডিজাইনের জন্য। IS 800 1984 যদি হয়, 1984, সেটা কিন্তু হচ্ছে WSM এর জন্য, ওয়ার্কিং স্ট্রেস মেথডের জন্য। এটা কিন্তু একটু ভাই নোট করে রাখবে, এবং এটা কিন্তু অলরেডি এসেছে, এর পরীক্ষাতে এসেছে, এখানের না, অন্য জায়গার এর পরীক্ষাতে কিন্তু এটা এসেছে। এবং এই কোশ্চেনটাই করেছে যে WSM এর জন্য কোন কোড ইউজ করব, LSM এর জন্য কোন কোড ইউজ করব। সো এই সাল দুটোকে একটু মনে রাখতে হবে, 1984 এবং 2007, এই দুটো সালকে কিন্তু একটু মনে রাখতে হবে। এরপর যে জায়গাটাতে আমরা পড়বো, যে জায়গাটা সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে একটা রোলিং টার্ম আমি বারবার ইউজ করছি, রোল সেকশন। এই যে কথাটা আমি বারবার ইউজ করছি, এটা কি, হোয়াট ইজ রোলিং ব্যাপারটা কি? তো রোলিং ইজ এ মেটাল ফর্মিং প্রসেস। এটা হচ্ছে একটা মেটাল ফর্মিং প্রসেস ইন হুইচ মেটাল ইজ পাস থ্রু ওয়ান অর more pairs of rolls to squeeze or reduce the thickness, to make the thickness uniform and or to impart the design mechanical property. তাহলে আমি এখানে লিখে দিই, তোমাদের আই থিঙ্ক সুবিধা হবে, তাহলে বুঝতেও পারবে, আমি আরও গুছিয়ে বলেও দেবো জিনিসটা, তাহলে তোমাদের কাছে ইজি হবে। যে রোলিং ইজ এ মেটাল ফর্মিং প্রসেস, যে মেটালটা আমরা বানাচ্ছি সেই মেটাল বানানোর একটা প্রসেস। এটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যে এটা হচ্ছে একটা মেটাল ফর্মিং প্রসেস, যেখানে কি করা হচ্ছে, ইন হুইচ metal is passed through one or more pairs, একটা পেয়ার থাকতে পারে, আরও বেশি পেয়ার থাকতে পারে, কিসের, অফ রোলার্স টু স্কুইজ, যেখানে কি করা হচ্ছে, তাকে স্কুইজ করা হচ্ছে, অ্যান্ড রিডিউস দ্য থিকনেসটাকে কমানো হচ্ছে। আমি ছবি এঁকে বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই। রিডিউস দ্য থিকনেস, অর কি হতে পারে, টু মেক থিকনেস ইউনিফর্ম। শুধুমাত্র যে থিকনেসটা রিডিউস করবে তা নয়, এমনও হতে পারে যে টু মেক থিকনেস ইউনিফর্ম থিকনেস বানানোর চেষ্টা করছে। অর কি হতে পারে, অ্যান্ড অর টু ইম্পার্ট desired
মেকানিক্যাল প্রপার্টি। আশা করি তোমাদের এই নোটটা সুবিধা হবে, অসুবিধা নেই, বুঝতেও সুবিধা করে দেবে তোমাদেরকে। এছাড়াও শর্ট নোটস আমি তোমাদেরকে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। দ্য কনসেপ্ট ইজ সিমিলার টু রোলিং অফ ডো। অর্থাৎ আমাদের কি করা হচ্ছে সেটা হচ্ছে যে দুটো এরকম চাকার মতো থাকছে, ধরে নাও দুটো রয়েছে, একটা পেয়ার রয়েছে এরকম রোলিং চাকা, যার মধ্যে এরকম একটা রোল সেকশনকে নিয়ে আসা হচ্ছে, এরকম একটা মোটা সেকশনকে এরকম নিয়ে আসা হচ্ছে, যেটাকে এর ভিতর দিয়ে পাস করে পরে একদম চিপটে এর সরু বানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এগুলো কিন্তু চাকা, এগুলো রোলার, হ্যাঁ এগুলো রোলার। অর্থাৎ বলতে চাইছে যে একটা মেটাল ফর্মিং প্রসেস এটা, যেখানে একটা পেয়ার হতে পারে, মানে দুটো হতে পারে বা একাধিক পেয়ার্স হতে পারে। কি করবে? স্কুইজ করবে। এই যে দেখো এই মোটা সেকশন ছিল, সেখান থেকে একটা সরু সেকশন হচ্ছে, তাহলে কি করবে? এখানে স্কুইজ করবে অ্যান্ড রিডিউস দ্য থিকনেসটাকে রিডিউস করে দেবে এবং মেক দ্য থিকনেস ইউনিফর্ম অর ইম্পার্ট দ্য ডিজায়ার্ড মেকানিক্যাল প্রপার্টি। এটাই হচ্ছে যেরকমভাবে আমরা কি করি, দেখবে নিচে একটা চাকতি থাকে, আর আমরা রুটির ডোটাকে নিয়ে আমরা বেলনাতে করে এরকমভাবে বেলতে থাকি। এই বেলতে থাকলে পরে কি হবে, সেটা কিন্তু ধীরে ধীরে তার থিকনেসটা ইউনিফর্ম হবে এবং মেকানিক্যাল যে প্রপার্টি রয়েছে সেটাও সে পাচ্ছে। এইটাকেই আমরা কিন্তু বলছি রোলিং, এই জিনিসটাকেই আমরা বলছি রোলিং, আর কিচ্ছু না। এবারে রোলিংটাকেও কিন্তু ক্লাসিফাই করা যাচ্ছে অ্যাকর্ডিং টু টেম্পারেচার দুটো ভাগে। অ্যাকর্ডিং টু টেম্পারেচার রোলিংটাকেও দুটো ভাগে ভাগ করা যায়। ইফ দ্য টেম্পারেচার অফ দ্য মেটাল, চলো এটা আমি লিখে দিই, এটা আমার দরকার রয়েছে, এখানে বলার দরকার রয়েছে, এগুলোর অত ইম্পর্টেন্ট নয়, বাট যেটা আমি বলছি সেটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু অবশ্যই তোমরা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে ইফ দ্য টেম্পারেচার অফ মেটাল রোলিংয়ের সময় এটা মাথায় রাখবে, if the temperature of metal is above its recrystallization টেম্পারেচারের থেকে যদি হাই থাকে তখন তাকে বলে হচ্ছে হট রোলিং। ইফ দ্য টেম্পারেচার ইজ মানে মেটাল টেম্পারেচার ইজ অ্যাবাভ দ্য রিক্রিস্টালাইন টেম্পারেচার তখন তাকে বলে হট রোলিং। আর যদি বিলো দ্য রিক্রিস্টালাইন টেম্পারেচার হয় তখন তাকে আমরা বলবো কোল্ড রোলিং। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, একটু ভালো করে মন দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করো। সেটা হচ্ছে যদি মেটালের টেম্পারেচারটা রিক্রিস্টালাইন টেম্পারেচারের থেকে বেশি হয় তখন তাকে আমরা বলি হট রোলিং, আর যদি মেটালের টেম্পারেচারটা রিক্রিস্টালাইন টেম্পারেচার থেকে কম হয় তখন তাকে আমরা বলি কোল্ড রোলিং। ওকে, চলো এই দেখো ছবিটা, এখানে আমি ছবি ওখানে আঁকছিলাম, এখানে ছবি দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ছবিতে তোমরা কি সুন্দরভাবে এখানে রোলারগুলো শো করছে, একটা রোলার, দুটো রোলার, তিনটে রোলার, চারটা রোলার এখানে শো করছে, এবং এটা একটা কি সেকশন বানাচ্ছে, আই সেকশন বানাচ্ছে বা বিম সেকশন বানাচ্ছে, তাই না? এবারে কয়েকটা রোল্ড সেকশন সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো এটা হচ্ছে রোল্ড বিম বা কলম সেকশন, একে আমরা আই সেকশনও বলি। এর যে উপরের পার্টটা রয়েছে, এই যে ডানা যে পার্টটা রয়েছে, ডানা পার্টটাকে বলা হয়ে থাকে, কি বলে এটাকে বলো তো? এটাকে বলা হয়ে থাকে ফ্লেঞ্জ। ডানা পার্টটাকে বলে ফ্লেঞ্জ, মাঝের যে পার্টটা রয়েছে তাকে বলা হয়ে থাকে ওয়েব। এগুলো জানতে হবে, এগুলো মনে রাখতে হবে পরের জন্য। এবং দেখো এখানে বি ডি এগুলো সব দেখানো রয়েছে, এগুলো মাথায় রেখো। তারপরেরটা কি, সেটা চ্যানেল সেকশন, রোল চ্যানেল সেকশন। এছাড়া রয়েছে অ্যাঙ্গেল সেকশন, এই যে অ্যাঙ্গেল, সিঙ্গেল অ্যাঙ্গেল, টি সেকশন রয়েছে। এছাড়া রয়েছে ডবল অ্যাঙ্গেল সেকশন, ব্যাক টু ব্যাক যাকে বলে, দুটো অ্যাঙ্গেলকে পিছনে লাগিয়ে। এছাড়া রেক্ট্যাঙ্গুলার হলো সেকশন, সার্কুলার হলো সেকশন রয়েছে, স্টিল। আবার উল্টোভাবেও বলা যায়, হলো সেকশনের জায়গাতে পুরো রিজিড সেকশন, পুরো সেকশনটাই পুরো সলিড,
রেক্ট্যাঙ্গুলার সলিড সেকশন হতে পারে, সার্কুলার পুরোপুরি সলিড সেকশন হতে পারে রোল সেকশনের ভিতরে। এছাড়া আরও কি হতে পারে, স্কোয়ার হলো সেকশন হতে পারে, হতেই পারে, তাই না? এছাড়া এখানে যে জিনিসটা নেই সেটা আমি বলে দিই একটু, সেটা হচ্ছে যে এরকম একটা পাতলা লম্বা একটা সেকশন হয়, যে সেকশনটার ক্ষেত্রে এর যে ইয়েটা হয়, উইথটা হয়, থিকনেস তো খুবই কম হয়, উইথটা 400 mm এর কমে থাকে। উইথ যদি 400 mm এর কমে থাকে তাকে বলা হয়ে থাকে ফ্ল্যাট। কি বলে? ফ্ল্যাট। আর সেম ওই পাতলা, যেখানে থিকনেস একদম অনেকটাই কম, সেখানেই যদি এই যে আমার উইথটা সেটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 900 হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু 900 হয়, তখন তাকে আমরা বলবো প্লেটস। তাহলে এটাও কিন্তু একটা পরীক্ষাতে এসেছে, এটাও কিন্তু একটা আমাদের এই বিভিন্ন যে স্টেট এক্সাম হয় সেখানে এসেছে। স্টেট এক্সামের কোশ্চেনগুলো আমি লাস্টে আলোচনা করব, একদম শেষে। অবশ্যই সেগুলো সম্পর্কে তোমরা জানবে। আমি এখন থেকে জাস্ট জিনিসগুলো বলে দিচ্ছি, এগুলো কিন্তু এসেছে যে 400 থেকে কম, থিকনেসটাও কম, 400 থেকে কম হচ্ছে এর উইথ, সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি ফ্ল্যাট। আর প্লেট হচ্ছে 900 থেকে বেশি যদি হয় তখন তাকে আমরা প্লেট বলে সম্বোধন করে থাকি। এরপর আমরা চলে যাব, বিভিন্ন রোল সেকশন জানলাম, এবার আমরা চলে যাব যে স্টিল কোথার থেকে আসছে, আয়রন কোথার থেকে আসছে, কি হচ্ছে না হচ্ছে। তো আয়রন একটা নন অ্যালয়, আয়রন কিন্তু কোনো অ্যালয় নয়। অ্যালয় মানে কি? অ্যালয় মানে হচ্ছে দুটো মেটালের যে মিশ্রণ, সেটাকে আমরা অ্যালয় বলে থাকি। তো কিন্তু আয়রন কিন্তু কোনোরকমভাবে কোনো অ্যালয় নয়। হ্যাঁ, এই আয়রন থেকেই যে প্রথম যে কথাটা আমরা উঠে আসে সেটার নাম হচ্ছে পিওর আয়রন। প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পিওর আয়রন। পিওর আয়রন আমাদের এনভায়রনমেন্টে পাওয়া যায় এবং এটা সম্পূর্ণ পরিমাণে সিলভারি হোয়াইট হয়, পুরো সিলভারি হোয়াইট। এবং যেহেতু এতে কোনো রকম কোনো কার্বন কন্টেন্ট থাকে না, এটা এতটাই সফট হয়, এতটাই সফট হয় যে কাঁচি দিয়ে পরে এটাকে কাটা যায়। ভেরি সফট সলিড। এবং এর ডাকটিলিটি ইজ ভেরি হাই ডাকটিলিটি। এছাড়া কি রয়েছে, এটাকে কিন্তু কোনোরকমভাবে আমরা সাইটে বা কোনো কাজে কিন্তু ইউজ করতে পারি না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং এটা কিন্তু ময়েস্ট এয়ার তার সাথে কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে যায়, ময়েস্ট এয়ারের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে যায়। এবং এরা যে ফর্মে সাইটে পাওয়া যায় সেটা হচ্ছে Fe+2, Fe+3, এইরকম ফর্মে আয়ন হিসাবেও কিছু ক্ষেত্রে পিওর আয়রন ফর্মে আমরা কিন্তু সাইটে এদেরকে পেয়ে থাকি। এই যে পিওর আয়রনটা, এই পিওর আয়রনটাকে ব্লাস্ট ফার্নেসে নিয়ে যাওয়া হয়, ব্লাস্ট ফার্নেসে, এবং নানান বিভিন্ন দ্রব্য তাতে দেওয়া হয়। তারপরে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে দ্রব্য বলতে মিনারেলস আর কি, অ্যাকচুয়ালি যে ফসফরাস, হ্যাঁ, বা সালফার, কিছু ক্ষেত্রে আমাদের কার্বন, এছাড়া হচ্ছে এগুলোই মেনলি, এগুলোই জেনারেলি দেওয়া হয়ে থাকে। তো এই সমস্ত কিছু দেওয়ার ফলে কি হয়ে থাকে, সেটা একটা অন্যরকম একটা ধাতুর মতো জিনিস তৈরি করে বা অন্যরকম একটা কম্পোজিশন তৈরি করে, যেটাকে আমরা জেনারেলি পিগ আয়রন বলছি। তো এটাও কিন্তু অ্যাকচুয়ালি মানে যে কম্পাউন্ডগুলো দেওয়া হচ্ছে সেটাও এতটাই কম পরিমাণে দেওয়া হয়, যে কম্পাউন্ডগুলো দিচ্ছি, যে এটাও কিন্তু বেসিক্যালি একটা র আয়রন। মানে যে কম্পোনেন্টগুলো আমি দিচ্ছি পিগ আয়রনে, সেটা এতটাই কম পরিমাণে থাকে যে সেটাও কিন্তু, এটাকেও কিন্তু আমরা একটা র আয়রন আমরা বলতে পারি। এখনও পর্যন্ত আমরা কিন্তু আয়রনে রয়েছি এবং এগুলো কিন্তু ব্রিকের ফর্মে ট্রান্সপোর্ট করা হয়ে থাকে। কোনো স্ট্রাকচারাল এলিমেন্টে কিন্তু পিগ আয়রনকে স্ট্রাকচারাল এলিমেন্টে ইউজ করা হয় না। শুধুমাত্র একটাই জিনিস করা হয়, সেটা হচ্ছে এর কার্বন পার্সেন্টেজটাকে, কার্বন কন্টেন্টটাকে কি করা হয়, 5%-এর বেশি রাখা হয়। কার্বন পার্সেন্টটাকে 5%-এর বেশি করা হয়। এবারে 5%-এর বেশি করার কারণ হচ্ছে যে এর কম্প্রেসিভ স্ট্রেংথটাকে বাড়িয়ে দেওয়া হয়, টেনসাইল স্ট্রেংথটাকে কমিয়ে দেওয়া হয়।
পিগ আয়রন ক্যান বি কনভার্টেড ইন্টু স্ট্রাকচারাল আয়রন বাই রিমুভিং দ্য এক্সেস কার্বন কন্টেন্ট। এবারে কি করা হয়, এখান থেকে এক্সেস কার্বন কন্টেন্টটাকে সরিয়ে 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 এবং তাতে O2 এবং আদার কেমিক্যালসকে মোল্টেন স্টেজে মিলিয়ে আমরা সেখান থেকে রট আয়রন তৈরি করতে পারি, স্টিল তৈরি করতে পারি, কাস্ট আয়রন তৈরি করতে পারি, আরও নানান জিনিস তৈরি করতে পারি। বুঝতে পারছো? তাহলে পিগ আয়রনটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট করতে ইজি হচ্ছে। পিগ আয়রনটাকে আমরা কি করলাম, হাই কার্বন কন্টেন্ট করে দিলাম, যেখানে 4 থেকে 5%-এর কাছাকাছি আয়রনের সাথে কার্বনকে মিশিয়ে দেওয়া হলো এবং দেখা গেল সেখানে যে 4 থেকে 5% আয়রনের জন্য সেটা কি হলো, অনেক বেশি স্ট্রেংথ পেয়ে গেল এবং ডাক্টিলিটিটা তার হারিয়ে গেল, ফলে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করা গেল। সেই পিগ আয়রনটাকে আমরা পরবর্তীকালে কার্বন কমিয়ে এবং অক্সিজেন ইউজ করে তার কাছ থেকে আমরা কি করি, সেখান থেকে রট আয়রন তৈরি করতে পারি, কাস্ট আয়রন তৈরি করতে পারি, স্টিল তৈরি করতে পারি। দেখো এখানে নিচে আমার যে ছবি রয়েছে সেখানে আমি চেষ্টা করেছি রট আয়রন, স্টিল, কাস্ট আয়রনগুলো সম্পর্কে বলতে, আমি নিজেও বলছি, কোনো অসুবিধা নেই, আবার আমি বলছি সেখানে। তো প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কাস্ট আয়রন। তো আমাদের যে পিগ আয়রন ছিল, পিগ আয়রন থেকে আমরা কি করলাম, যে মোল্টেন পিগ আয়রন থেকে আমরা কার্বনটাকে কমালাম, কার্বন কমিয়ে আমি এটাকে নিয়ে এলাম 2 থেকে 4%-এ, সেটা কি করলাম, সেটার নাম হয়ে গেল কাস্ট আয়রন। এটা কিন্তু এখনও স্টিল অনেক বেশি স্ট্রেংথ দিবে, কিন্তু ডাক্টিলিটি এর কম। এবারে কার্বন কি কাজ করে না করে সেটা নিয়ে আমি একটু পরে আসছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রট আয়রন। রট আয়রন এখানে রয়েছে। রট আয়রনের ক্ষেত্রে কার্বন কিন্তু একদম লোয়েস্ট থাকে, একদম লোয়েস্ট। মিনিমাম মানে ম্যাক্সিমাম থাকে হচ্ছে 0.15%, মিনিমাম আমরা রট আয়রনের ক্ষেত্রে ধরে থাকি যে 0.1% হচ্ছে অনলি কার্বন রয়েছে যেখানে, সেটাই হচ্ছে রট আয়রন। এবং এটার কিন্তু খুব বেশি হাই ডাক্টিলিটি থাকে, প্রচণ্ড ডাক্টাইল মেটেরিয়াল হয় এবং লার্জলি ইউজ ইন থিন ওয়্যারস বানাতে এগুলোকে ইউজ করা হয়ে থাকে। এর মাঝামাঝি একটা জিনিস চলে এলো, সেটা হচ্ছে স্টিল। স্টিল এমন একটা অ্যালয়, স্টিল কিন্তু অ্যালয়, স্টিল এমন একটা অ্যালয় যেখানে কি কি রয়েছে, আয়রন রয়েছে, কার্বন রয়েছে, ক্রোমিয়াম রয়েছে, কপার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, নিকেল রয়েছে, সিলিকা রয়েছে। তো এই এত জিনিসপত্রকে মিলিয়ে একটা স্ট্রাকচারাল এলিমেন্ট বানানোর জন্য স্টিলকে ইউজ করা হয়ে থাকে। একটা স্ট্রাকচারাল এলিমেন্ট বানানোর জন্য স্টিলকে ইউজ করা হয়ে থাকে, যার ডাক্টিলিটি অনেক বেশি এবং স্ট্রেংথও যথেষ্ট এবং রেজিস্ট করতে পারে এনি টাইপ অফ লোড। এনি টাইপ অফ লোডকে কিন্তু সে রেজিস্ট করতে পারে। এটাই হচ্ছে স্টিল। এবারে চলে আসি কার্বন কন্টেন্টের সাথে গল্পটা কি। কোনো একটা আয়রনে যদি কার্বন কন্টেন্ট আমি কমিয়ে দিই, কার্বন কন্টেন্ট আমি কমিয়ে দিই, তাহলে তার ডাক্টিলিটিটা বেড়ে যাবে। ডাক্টিলিটি বাড়লে তার টাফনেসটা বেড়ে যাবে। কোনো একটাতে যদি আমি কার্বন কন্টেন্ট বাড়িয়ে দিই, তার হার্ডনেস বাড়বে এবং স্ট্রেংথ কম্প্রেসিভ স্ট্রেংথ তার কি হবে, ইনক্রিজ হবে। বুঝতে পেরেছ? কার্বন যত বাড়বে তত ব্রিটেলনেস বাড়বে, সেই আয়রনটা তত বেশি কি হবে, বা সেই স্টিলটা তত বেশি ব্রিটেল হয়ে যাবে। এরপরে যে জায়গাটাতে আমি আসবো সেটা হচ্ছে যেখান থেকে এবারে প্রশ্ন আসে, এখানে এটাকে বলাটা এখানে ঠিক হবে না, এখানেই বলতে হবে আমাদেরকে, জায়গা আমাদের কমে গেছে। যাই হোক ওখানেই বলে দিই, তারপরে এদিকে আর আসবো না, এখানেই বলি, তারপরে আমি ফার্দার এগোবো স্টিল নিয়ে পরে। সেটা হচ্ছে যে প্রশ্নটা আমাদের আসে সেটা হচ্ছে যে বিভিন্ন যে পদার্থগুলোর কথা আমি বললাম তার কার্বন পার্সেন্টেজ নিয়ে কিন্তু প্রশ্ন আসে। তো পিগ আয়রন হচ্ছে 4 থেকে 5%, এগুলো আমাদের মনে রাখতে হবে, অবশ্যই এগুলো মনে রাখতে হবে। কাস্ট আয়রন, পিগ আয়রনের পরে আসে কাস্ট আয়রন, যেটা 2 থেকে 4%-এর ভিতরে আসে। দেন আসে কাস্ট স্টিল, যেখানে ওই মোটামুটি 2%-এর একটু বেশি থাকে। এরপরে আসে কার্বন স্টিল হচ্ছে
ওই 2%-এর কাছাকাছিই থাকে। এছাড়া আসে হাই কার্বন স্টিল। হাই কার্বন স্টিল, হাই কার্বন স্টিলে হচ্ছে 0.6 থেকে 1.4%। মিডিয়াম কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল যেটা হচ্ছে 0.25 থেকে 0.6%। লো কার্বন স্টিল যেটা হচ্ছে লেস দ্যান 0.25% হচ্ছে লো কার্বন স্টিল। এছাড়া কি রয়েছে, রট আয়রন। রট আয়রন হচ্ছে 0.1%, আর পিওর আয়রন একদম হচ্ছে 0%। বুঝতে পারলে? এগুলো ভাই মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ রাখতে হবে। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে ডাইরেক্টলি প্রশ্ন আসে। লো কার্বন স্টিলের ক্ষেত্রে আমি আগেই বললাম, এই যে দিকে লিখে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 0.05%-এর কম হয়। এর ক্ষেত্রে আমরা কিন্তু হাই ডাকটিলিটি টাফনেস লক্ষ্য করি। এবং এই যে লো কার্বন স্টিলের ক্ষেত্রে এটাও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলছি, মনে রেখো, তোমরা লিখে নিও। সেটা হচ্ছে যে যার ডাকটিলিটি বেশি, কার্বন কন্টেন্ট কম, তার কিন্তু ওয়েল্ডিবিলিটি অনেক বেশি। লো কার্বন স্টিলের কিন্তু ওয়েল্ডিবিলিটি অনেক বেশি। ওয়েল্ডেবিলিটি অর্থাৎ ওয়েল্ডিবিলিটি মানে হচ্ছে ওয়েল্ডিং করতে কিন্তু অনেক সুবিধা হয়, অনেক বেটার হয়, ওয়েল্ডেবিলিটি অনেক বেশি। লো কার্বন স্টিল ইউজ করা হয়ে থাকে বোল্টে, নাটে এবং ওই যে রুফ কাভারিং যে সিট থাকে এই সমস্ত জায়গাতে কিন্তু এটা ইউজ করা হয়ে থাকে। মিডিয়াম কার্বন স্টিলে 0.25 থেকে 0.6% থাকে। এর হার্ডেনবিলিটিটা অনেক কম হয় এবং হিট ট্রিটেড করা যায়, মিডিয়াম টাফনেস থাকে। এটাকে জেনারেলি আমাদের অটোমোবাইল সেক্টরে ইউজ করা হয়ে থাকে। জেনারেলি অটোমোবাইল সেক্টরে এটাকে ইউজ করা হয়ে থাকে। অটোমোবাইল সেক্টরে কিসে ইউজ হয়? এক্সেল বানাতে, গাড়ির গিয়ার বানাতে, এই সমস্ত কাজে, গাড়ির গিয়ার, এক্সেল এইসব বানাতে, এক্সেল গিয়ার এসব বানাতে কি হয়ে থাকে, অটোমোবাইল সেক্টরে মিডিয়াম কার্বন স্টিল ইউজ করা হয়ে থাকে। এরপরে চলে আসছে হাই কার্বন স্টিল। হাই কার্বন স্টিলে 0.6 থেকে 1.4% পর্যন্ত থাকে। এটা লিস্ট ডাকটাইল হয়, হার্ড হয়, স্ট্রংগেস্ট হয়। হ্যাঁ, এটা কিন্তু স্ট্রংগেস্ট, মাথায় রাখতে হবে। এর কিন্তু স্ট্রং মানে অনেক বেশি কম্প্রেসিভ স্ট্রেংথ রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কী জন্য ইউজ করা হয়ে থাকে? এটা ইউজ করা হয়ে থাকে ওয়্যার কেবলে, ওয়্যার কেবল হয়। এছাড়া হচ্ছে আমাদের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো হয় তাতেও কিন্তু এটা ইউজ করা হয়ে থাকে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টেও কিন্তু এগুলো ইউজ করা হয়ে থাকে। এবারে আমরা চলে আসবো ডাইরেক্টলি স্টিল নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল, এবারে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মাইল্ড স্টিল। মাইল্ড স্টিল আমরা কাকে বলছি? তো মাইল্ড স্টিল হচ্ছে যার কার্বন কন্টেন্ট হচ্ছে 0.23%। এটাই হচ্ছে মাইল্ড স্টিল। মাইল্ড স্টিলের ক্ষেত্রে জেনারেলি ইল্ড স্ট্রেংথটা আমরা 210-এর কাছাকাছি ধরি। আর এরই যদি আবার আমি আলটিমেটটা ধরতে যাই তাহলে কিন্তু 420 থেকে 430-এর কাছাকাছি কিন্তু এর আলটিমেট স্ট্রেংথ থাকে। এগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্নে এসেছে। আমি বারবার বলছি, লাস্টে আমি প্রশ্নে এগুলো ইউজ করব, চেষ্টা করব এইর কোন কোন জায়গাগুলো রয়েছে সেগুলোকে বলে দেওয়ার, বা যেইর কোন কোন জায়গাগুলো রয়েছে, এগুলো বিভিন্ন জায়গায় ইউজ হয়েছে। এবারে বারবার বলছি, এই জিনিসটা কি থেকে, এই কনসেপ্টটা থেকে প্রশ্ন আসে। কোন কনসেপ্টটা থেকে প্রশ্ন আসে? যে কার্বন যদি বাড়ে তাহলে স্ট্রেংথ বাড়বে, ব্রিটেলনেস বাড়বে, হার্ডনেস বাড়বে, ডাকটিলিটি কমবে। যদি কার্বন কন্টেন্ট কমে তবে ডাকটিলিটি বাড়বে, টাফনেস বাড়বে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো খুব খুব দরকারি জিনিস, এগুলো ভুললে চলবে না। এরপর যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্টিলের আরেক ধরনের স্টিল আমরা পাই, যেটাকে আমরা বলি স্টেনলেস স্টিল। যেটাকে আমরা বলি স্টেনলেস স্টিল। এই স্টেনলেস স্টিলটা কি? এই স্টেনলেস স্টিলটা হচ্ছে অ্যালয় অফ আয়রন অ্যান্ড ক্রোমিয়াম। আয়রনের সাথে ক্রোমিয়ামকে মিশিয়ে এই স্টেনলেস স্টিলটা তৈরি করা হয়। এছাড়াও এতে কিছু পরিমাণে নিকেল দেওয়া হয়। তাহলে এখানে যদি প্রশ্ন করে তাহলে যা বলবে যে 18% ক্রোমিয়াম দেওয়া হয় এবং 8% নিকেল ইউজ করে পরে স্টেনলেস স্টিল তৈরি করা হয়ে থাকে। এটা কিন্তু আমাদেরকে বলতে হবে।
এগুলো খুব কমন জায়গা, এগুলো জানতে হবে, বলতে হবে এসব জিনিসপত্র নিয়ে। এই যে স্টিল থাকে, স্টিলে সিলিকা ইউজ হয়, স্টিলে সিলিকা কেন ইউজ হয় এটা একটা প্রশ্ন। স্টিলে সিলিকা ইউজ হওয়ার কারণ কি? স্টিলে সিলিকা ইউজ হওয়ার কারণ কি, এটার অ্যান্সার তোমরা বলবে। যদি এতদূর পর্যন্ত তোমরা আসতে পেরেছো, যদি ভিডিও দেখছো, তাহলে কমেন্টে অবশ্যই হোমওয়ার্ক রইল তোমাদের যে স্টিলে সিলিকা ইউজ করার কারণ কি। সিলিকার পার্সেন্টেজ যদি 0.2% থেকে কম হয় তাহলে কিন্তু ফিজিক্যাল প্রপার্টিজে কোনো রকম কোনো চেঞ্জ হবে না, ফিজিক্যাল প্রপার্টিজের উপরে কোনো রকম কোনো চেঞ্জ হবে না। সিলিকা পার্সেন্টেজ যদি 0.3 থেকে 0.4%-এর ভিতরে যায় তাহলে এটা ইলাস্টিসিটি ও স্ট্রেংথকে বাড়ায়, ইলাস্টিসিটি বা ডাকটিলিটি এবং স্ট্রেংথ, এই দুটোকেই সরি ভুল বলছি, ইলাস্টিসিটি ও স্ট্রেংথকেই বাড়ায়, ডাকটিলিটির উপর কোনো রকম কোনো এফেক্ট ফেলে না। কিন্তু যদি 2%-এর উপরে হয় তাহলে এটা কিন্তু ব্রিটেল করে দেয়, স্টিলকে ব্রিটেল বানিয়ে দেয়, অর্থাৎ ব্রিটেলনেসটাকে ইনক্রিজ করে দেয়। 2%-এর বেশি হলে ব্রিটেলনেসটাকে ইনক্রিজ করে, 0.3 থেকে 0.4% হলে ইলাস্টিসিটি ও মানে আমাদের স্ট্রাকচারাল যে স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রাকচারাল স্ট্রেংথটাকে ইনক্রিজ করে। ফিজিক্যাল প্রপার্টির উপর কোনো রকম কোনো এফেক্ট ফেলে না যদি এর ভ্যালুটা 0.2%-এর থেকে কম হয়ে থাকে। এছাড়া স্টিলে ফসফরাস ইউজ হয়, ফসফরাস কী কাজ করে সেটা আমি একটু বলে দিই। ফসফরাস জেনারেলি থাকে হচ্ছে লেস দ্যান 0.12% ইউজ করা হয়ে থাকে। এটা শক রেজিস্ট্যান্সকে বাড়ায়, শক রেজিস্ট্যান্সকে বাড়ায়। ইলাস্টিসিটি বা ডাকটিলিটি যদি বেশি পরিমাণে হয়ে যায়, ফসফরাস যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে ডাকটিলিটিকে ডাউন করে দেবে এবং স্ট্রেংথকেও কিন্তু ডাউন করে দেবে। ফসফরাস যদি বেশি পরিমাণে যদি হয়ে যায় তাহলে স্ট্রেংথ ও ডাকটিলিটিকে কিন্তু ডাউন করবে, আর ফসফরাস লেস দেন 0.12%-এর কাছাকাছি হলে সেটা আমাদের মোটামুটি শক রেজিস্ট্যান্সকে বাড়াবে। এছাড়াও আরও একদম ডিরেক্টলি লেখা রয়েছে কোনটা কত পার্সেন্ট থাকবে না থাকবে, সমস্ত কিছু 800-এ রয়েছে। এছাড়াও স্টিলের প্রপার্টিজ উপরেও রয়েছে, এগুলো আমাদের ওইখানে জানার দরকার নেই, মোটামুটি কোনটা কেন ইউজ করা হচ্ছে সেটা জানলেই যথেষ্ট। এছাড়াও যদি আরও কিছু ডিটেলসের দরকার হয় আমি অবশ্যই সেই ডিটেলসগুলো তোমাদেরকে জানিয়ে দেব, কোনো চিন্তা নেই, সেই ডিটেলস নিয়ে পরে তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্টিলের নানান প্রপার্টি নিয়ে। তো স্টিলের প্রথম যে প্রপার্টিটা এখানে আমি দেখছি, এই যে আমি এখানে ছবিটা তুলেছি, এই ছবিটা কিন্তু হচ্ছে IS 800। এই ছবিটা কিন্তু আমার নিজের বানানো নয়, এটা IS কোড থেকে তোলা। এবং এখানে IS কোড বলছে, কি বলছে IS কোড এখানে সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে যে IS কোড বলছে যে ফিজিক্যাল প্রপার্টিগুলো কী কী। তো ইউনিট মাস অফ স্টিল বলছে, ইউনিট মাস অফ স্টিল হচ্ছে 7850 কেজি পার এমকিউ, 7850 কেজি পার এমকিউ। এটা তো জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সামেও এসেছিল, একদম এভাবেই তুলে দেওয়া ছিল, শুধুমাত্র মনে হয় ইউনিটগুলোকে চেঞ্জ করেছিল বা ইউনিটগুলোর উপরেই শুধুমাত্র চেঞ্জেসগুলো ছিল। যাই হোক, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি। মডিউলাস অফ ইলাস্টিসিটি যেটা রয়েছে সেটা হচ্ছে যে স্টিলের ক্ষেত্রে 2 × 10⁵ MPa, 2 × 10⁵ MPa, এটা তোমরা জানো আশা করি, 2 × 10⁵ MPa। এছাড়া আরও একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে যে এই স্টিলের সাথে সাথে অ্যালুমিনিয়ামটাকে বলতে বলে। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে এর 1/3 হয়ে যাবে। অ্যালুমিনিয়াম সবসময় হচ্ছে স্টিলের 1/3, 1/3-এর কাছাকাছি, অর্থাৎ হচ্ছে যদি এটাকে আমি জিপিএতে বলি তাহলে 2 × 10⁵ যেটা রয়েছে সেটা হচ্ছে 2 × 10⁵ MPa সমান হচ্ছে 200 জিপিএ, রাইট। আর সেক্ষেত্রে যদি আমরা অ্যালামের ক্ষেত্রে দেখি বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে হচ্ছে 70 জিপিএ, প্রায় 1/3। এছাড়া রয়েছে মডিউলাস অফ রিজিডিটি। মডিউলাস অফ রিজিডিটি হচ্ছে
769 অর্থাৎ প্রায় 0.77 ইন্টু 10⁵ MPa, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন হচ্ছে 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এইটাই কংক্রিটেরও হয়, এবং কংক্রিটেরও এটাই হয় বলেই দুটোর ক্ষেত্রে স্ট্রেন কম্পিটাবিলিটি অনেক বেশি হয়, এবং স্ট্রেন কম্পিটাবিলিটি বেশি হওয়ার জন্যই আমরা কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারি, কীটাকে ইউজ করতে পারি, কংক্রিটের সাথে স্টিলটাকে। দুটো স্ট্রেন কম্পিটাবিলিটি অনেক বেশি হয়, তাই থার্মাল এক্সপানশনটাও অনেক ইজি হতে পারে, এবং থার্মাল এক্সপানশনটা যদি ইজি হয় তাহলে আমাদের ইউজ করেও সুবিধা আমরা পেয়ে থাকি। স্টিল অনেক বেশি ডাকটাইল হয়, যেখানে কিন্তু আমাদের কংক্রিট বা রাবার এগুলো কিন্তু ব্রিটেল হয়। এছাড়া রয়েছে পয়জন রেশিও। দেখো পয়জন রেশিও এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 0.3। ইটস গুড, ইটস ওকে, এটা অ্যাজ পার কোডাল প্রভিশন যেখানে দেওয়া রয়েছে সেটাকে তো আমরা চেঞ্জ করতে পারি না বা বলবো না, বাট এই যে 0.3, এই 0.3টা কিন্তু হচ্ছে ইলাস্টিক রেঞ্জে। পয়জন রেশিও এটারই একটা প্রশ্ন একটা জায়গাতে এসেছিল যে ইলাস্টিক রেঞ্জে তোমার পয়জন রেশিও কত স্টিলের। তো ইলাস্টিক রেঞ্জে যে পয়জন রেশিও সেটা হচ্ছে 0.3, কিন্তু এখানেই যদি প্রশ্ন করে প্লাস্টিক রেঞ্জে পয়জন রেশিও কত, তখনই হয়ে যাবে কিন্তু 0.5। প্লাস্টিক রেঞ্জে ইলাস্টিক রেশিও কিন্তু প্লাস্টিক রেঞ্জে পয়জন রেশিও কিন্তু হচ্ছে 0.5। পয়জন রেশিও মানে কি? পয়জন রেশিও মানে হচ্ছে ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, অর্থাৎ এটা একটা ডাইমেনশনলেস প্রপার্টি, এবং মিউর ভ্যালুটাও আমি বললাম। জেনারেলি মিউ অফ মাইল্ড স্টিলকে যদি আমরা অ্যাকচুয়াল সাইটে দেখি বা যখন ডিজাইন ক্যালকুলেশন করা হয় তখন 0.286 হিসাবে ধরা হয়ে থাকে মাইল্ড স্টিলের ক্ষেত্রে, নইলে আদারওয়াইজ আমরা যেরকম আইএস কোডে রয়েছে 0.3 ধরবো, প্লাস্টিক রেঞ্জে বলবো 0.5। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা একটা কথা বারবার বলি স্ট্রেনের ক্ষেত্রে, স্ট্রেন হচ্ছে ∆L = PL/AE। এটা আমরা কি করে পেলাম এটা আমরা জানি তো, আশা করি এটা আমরা বলতে পারবো। জেনারেলি আমরা জানি যে আমাদের যে স্ট্রেস স্ট্রেনের যে ল রয়েছে সেই ল অনুযায়ী কি স্ট্রেস আর স্ট্রেন হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনে থাকে। এটাকে আমরা বলতে পারি যে এর মাঝে একটা ইলাস্টিসিটি কনস্ট্যান্টকে আমি নিয়ে এলাম, ইলাস্টিক মডিউলাস যাকে বলছি। তো এদিকে স্ট্রেস রয়েছে, স্ট্রেস মানে আমরা বলতে পারি P/A বলতেই পারি, এখানে আমরা E বলতে পারি, আর স্ট্রেনকে আমরা বলতে পারি ∆L/L। অথবা এভাবে যদি আমি ঘুরিয়ে দিই ∆L = PL/AE। এইভাবেই কিন্তু আমরা এই ডেরিভেশনটা করি। আশা করি তোমরা এটা জানো এবং তোমরা এটা জানবে, এটুকুই আশা রাখতে পারি, আর কি বলবো। চলো, এই হলো আমাদের স্টিল সম্পর্কিত আলোচনা। এবারে আমরা একটু চলে যাব সেকশন রিগার্ডিং। এবারে সেকশন রিগার্ডিং যেখানে চলে যাব সেটা হচ্ছে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা আই সেকশন নিয়ে। আই সেকশন দেখতে কীরকম হয়, বাবা আমি যে ছবিটা যেরকম আঁকলাম, যাই হোক এই ছবিটা একটু আমার প্রবলেমেটিক ছবি হয়ে গেল, বাট যাই হোক তোমরা বুঝতে পারবে, অসুবিধা নেই। উপরে কম্প্রেশন আসে তাই এটাকে আমরা বলে থাকি কম্প্রেশন ফ্লেঞ্জ, নিচে টেনশন আসে সেই জন্য এটাকে আমরা বলে থাকি টেনশন ফ্লেঞ্জ। মাঝের অংশটাকে ওয়েভ বলি, এটা তোমরা নিশ্চয়ই জানো, এটাকে নিয়ে আর আমি কথা বাড়াচ্ছি না। ধরে নাও এটা একটা 3D স্ট্রাকচার এভাবে রয়েছে, ঠিক আছে? তো যদি আমরা এটাকে এর স্ট্রেস স্ট্রেন দেখতে চাই তাহলে এর যে বেন্ডিং স্ট্রেস হবে, এর বেন্ডিং স্ট্রেস কোথায় ম্যাক্সিমাম হবে? উপরেও তো বেন্ডিং আসছে, তাহলে উপরে ম্যাক্সিমাম হবে। আবার ঠিক মিডিল পোর্শনে এসে নিচেও কিন্তু ম্যাক্সিমাম হবে। তাহলে বেন্ডিং স্ট্রেস যদি হয়, যদি আমরা এটাকে বলি সিগমা ম্যাক্স, তাহলে বেন্ডিং স্ট্রেস কিন্তু দুটো এন্ডেই কিন্তু
ম্যাক্সিমাম, তাই তো? কারণ দুদিকেই আমার বেন্ডিংটা আসছে। বাট যদি আমরা শিয়ার স্ট্রেস ভাবি, শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করো, শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু যেখানে আমার ফ্ল্যাঞ্জ রয়েছে সেখানে আমার যেহেতু ইয়েটা অনেক বেশি, আমাদের এরিয়াটা অনেক বেশি, সেহেতু সেক্ষেত্রে শিয়ার স্ট্রেস ডেভেলপমেন্টটাও অনেক কম। তারপর এইভাবে যে দুদিকেই তাই, তারপরে সেটা এভাবে উঠে এবং মিডিলে যেখানে আমরা নিউট্রাল এক্সিস দেখছিলাম, যে জায়গাতে আমরা নিউট্রাল এক্সিস দেখছিলাম, সেখানে কিন্তু টাউ ইজ ম্যাক্স, সেখানে কিন্তু শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম হবে। এটা কিন্তু শিয়ার স্ট্রেসের ডায়াগ্রাম। তাহলে স্ট্রেস, এটা হচ্ছে শিয়ার স্ট্রেস। তাহলে তুমি বুঝতে পারছো এই মিডিল পোর্শন, ওয়েবের যে মিডিল পোর্শন, সেখানে কিন্তু শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম। এখানে একটা ডিজাইন অ্যাসপেক্টে খুব ইম্পর্টেন্ট কথা রয়েছে, যেটা আমাদেরকে জানতেই হবে এবং এটা প্রশ্নতেও আসে এবং কোশ্চেন এসেছে। এটা কিন্তু জিপিএসসি এবং আরও অন্যান্য পিএসসিতে এই প্রশ্নটা এসেছে, বিভিন্ন জায়গাতে এসেছে। সেটা হচ্ছে ইন আই সেকশন দ্য ওয়েব, এই যে ওয়েব পোর্শনটা রয়েছে, এই যে ওয়েব পোর্শনটা, এগুলো পয়েন্ট করে নিও ভাই, এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা। দ্য ওয়েব রেজিস্ট শিয়ার ফোর্সেস, ওয়েব কিন্তু শিয়ার ফোর্সকে রেজিস্ট করছে। হোয়াইল দ্য ফ্ল্যাঞ্জ রেজিস্ট most of the bending moment experienced by beam। তাহলে বিম যে এক্সপিরিয়েন্স করছে বেন্ডিং মোমেন্টটা, তার ম্যাক্সিমামটাকে রেজিস্ট করছে কে? ফ্লেঞ্জ। এবং শিয়ার ফোর্সের জন্য যে ডিজাইনটা আমি করব বা শিয়ার স্ট্রেসের জন্য, সেটা কোথায় কি কোন ডিজাইনটা করব, সেটা হচ্ছে ওয়েব। খুব ইজিলি এখানে রয়েছে, বুঝতে পারছো আশা করি। তো আমাকে এখানেই বাকি জিনিসগুলোও বলতে হবে, যাই হোক আমি আর জায়গা রাখিনি। সেটা হচ্ছে যে এটাই হচ্ছে আই সেকশন। এবারে আই সেকশন বিভিন্ন রকমের হয়, ডিজাইনের সেগুলো ফিক্স ডিজাইন রয়েছে। তার ভিতরে পড়ে হচ্ছে আইএসএলবি, এর ভিতরেই পড়ে আইএসএমবি, এর ভিতরেই পড়ে আইএসডাব্লিউবি, এর ভিতরে পড়ে আইএসজেবি এবং আইএসএইচবি। অর্থাৎ আইএসএলবি মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট বিম, যার ক্ষেত্রে ওভারঅল ডেপথ যদি 300 mm হয়, তাহলে বলবো যে আইএসএলবি 300। এই 300 মানে হচ্ছে ওভারঅল ডেপথটাকে এখানে বোঝানো হচ্ছে। আইএসএলবি জেনারেলি রুফ বিম হিসাবে ইউজ হয়। দেখে আমি জায়গা রেখেছি কিনা আমি একবার দেখে নিই, তাহলে আমার লিখতে সুবিধা হবে। না, আমি জায়গা রাখিনি, সরি দোস্ত, জায়গা রাখা হয়নি। তো আইএসএলবি যেটা রয়েছে, আর এটা আমি মুছে দিতে এখানে চাইছি না, মুছে দিলে পরে তোমাদের কাছে জিনিসটা ঠিক হবে না। দেখি আমি এখানে একটা এক্সট্রা পেজ যদি এখানে অ্যাড করা যায়, দেখি। চলো, এক্সট্রা পেজ এখানে অ্যাড করা গেছে, তো আমাদের লিখতেও সুবিধা হবে, অসুবিধা হবে না। প্রথম যেটা আসি সেটা হচ্ছে আইএসএলবি 300 মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট বিম, আগেই বললাম। আর এই 300টা হচ্ছে ওভারঅল ডেপথ। ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কোথায় রেজিস্ট হবে? বেন্ডিং স্ট্রেস রেজিস্ট হবে ফ্ল্যাঞ্জে, শিয়ার স্ট্রেস রেজিস্ট হবে হচ্ছে ওয়েবে, এটা বুঝে গেছো। আইএসএলবি ইউজ হয়ে থাকে রুফ বিম হিসাবে আইএসএলবি ইউজ হয়ে থাকে, নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে আইএসএমবি মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মিডিয়াম ফ্লেঞ্জ বিম। এটা কোথায় ইউজ হয়ে থাকে? এটা জেনারেলি ইউজ হয়ে থাকে ফ্লোর বিমে, ফ্লোর বিমে ইউজ হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মিডিয়াম ফ্লেঞ্জ বিম। আইএসএমবির ক্ষেত্রে হাই মোমেন্ট অফ ইনার্সিয়া থাকে হচ্ছে অ্যাবাউট এক্স এক্সিসের এগেনস্টে থাকে আইএসএমবিতে।
তাহলে ল্যাটারাল বাকলিংটা কোথায় হবে? ওয়াই এক্সিসে হবে। ল্যাটারাল বাকলিং যদি বাকলিং আসে সেটা হবে কোথায়? ওয়াই এক্সিসে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ISWB, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াইড ফ্ল্যাঞ্জ বিম। এটা জেনারেলি কলামে ইউজ হয়। ওয়াইড ফ্ল্যাঞ্জ বিম জেনারেলি কলামে ইউজ হয় এবং এক্ষেত্রে হাই মোমেন্ট অফ ইনার্সিয়া থাকে, হাই মোমেন্ট অফ ইনার্সিয়া থাকে রিগার্ডিং কোথায় থাকে? ওয়াই এক্সিস, ওয়াই এক্সিসের এগেনস্টে এটা থাকে। এছাড়া কি রয়েছে? ISJB অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড জুনিয়র বিম, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড HB মানে হচ্ছে হেভি বিম, এগুলোও ইউজ হয়ে থাকে। এরপর আমরা চলে যাব ডাইরেক্টলি অ্যাঙ্গেল সেকশন। অ্যাঙ্গেল সেকশন সম্পর্কে আজকে আমরা এখানে যেটা দেখব সেটা একদম খুব নর্মাল জিনিস দেখব। ISA ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল সেকশন, এরকমভাবে নামগুলো থাকবে। আমি এগুলো তোমাদেরকে একদম বেসিক পড়াচ্ছি যাতে তোমরা বেসিকটা থেকে খুব সহজে একবারে দেখলেই যাতে বুঝতে পারো আচ্ছা এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল বলছে। এবারে পাশে লেখা থাকবে 100 ইন্টু 100 ইন্টু 100, এর মানেটা কি? এই 10, 100 ইন্টু 100 ইন্টু 10, এর মানেটা কি? এর মানে হচ্ছে এখানে যে সেকশনটা থাকবে তার দুটো লেগই হচ্ছে সমান, তার দুটো লেগই হচ্ছে সমান। কত? এটাও 100 যদি হয় তাহলে এটাও 100 হবে এবং এর যে থিকনেসটা, এই থিকনেসটা হচ্ছে 10 mm। এটা কিন্তু জানতে হবে। এটা তো গেল ইকুয়ালের ক্ষেত্রে। এরকম আনইকুয়ালও হয়। কীরকম আনইকুয়াল হয়? ধরো ওহ নো, 1 মিনিট, একটু বেশি কাজ করতে শুরু করে দিয়েছে। ধরো এটা হচ্ছে 100, এটা হচ্ছে 50, এরকম হয়। অর্থাৎ তখন এটার ডিনোশন কি হবে? 100 ইন্টু 50 ইন্টু 10, 10 মানে হচ্ছে এর যে থিকনেস সেটা 10 mm, উপরটার থিকনেসও 10 mm। বুঝতে পেরেছ? এরকম হয়। এছাড়া আরও একটা জিনিস হয়, বাল্ব সেকশন হয়, অ্যাঙ্গেল বাল্ব সেকশন। ওটার আমি ছবি আঁকছি না। অ্যাঙ্গেল বাল্ব সেকশন এরকম হয়, উপরটা আবার একটু এরকম বাল্বের মতো থাকে, দিয়ে তারপরে যে এরকম হয়, তো এটাকে অ্যাঙ্গেল বাল্ব সেকশন বলে। এখানে বাল্ব থাকে বলে অ্যাঙ্গেল বাল্ব সেকশন বলে। ওইগুলো অনেক রকমের রয়েছে আর কি, বিভিন্ন রকমের রয়েছে। এছাড়াও রয়েছে হচ্ছে এটাকে আমরা ISA দিয়ে বললাম। এছাড়া চ্যানেল সেকশন রয়েছে, চ্যানেল সেকশন রয়েছে, টি সেকশন রয়েছে। চ্যানেল সেকশনের ক্ষেত্রে জেনারেলি চ্যানেল সেকশনগুলো পারলিনে ইউজ হয়, পারলিন বা কলম হিসাবেও চ্যানেল সেকশনকে ইউজ করা যেতে পারে। কলম হিসাবেও চ্যানেল সেকশনকে ইউজ করা যায়, পারলিন হিসাবেও ইউজ করা যায়। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড জুনিয়র চ্যানেল হয়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লো চ্যানেল হয়, এরকম হয়, ISLC, ISMC, এরকমভাবে বিভিন্ন নাম হয়। এবারে ধরো কোনো একটা ক্ষেত্রে পাশে যদি 300 থাকে তার মানে হচ্ছে যে চ্যানেল সেকশনটা রয়েছে তার যে টোটাল ডেপথটা রয়েছে সেটা হচ্ছে 300 mm। এটা তোমাদেরকে এগুলো খুব কমন, এগুলো জানতে হবে। এবারে হচ্ছে বক্স সেকশন। বক্স সেকশন কীরকম হয়? এই বক্স সেকশন জেনারেলি দুটো চ্যানেল সেকশনকে মিলিয়ে পরে বক্স সেকশন বানানো হয়ে থাকে। এই যে বক্স সেকশন রয়েছে এগুলোকে আমরা জেনারেলি বলতে পারি এগুলো হচ্ছে বিল্ট আপ সেকশন। বক্স সেকশন হচ্ছে একটা বিল্ট আপ সেকশন, এটা একটা বিল্ট আপ সেকশন। তো এটা মাথায় রাখতে হবে। এগুলো কোথায় ইউজ হয়? কলম হিসাবে ইউজ হয়। এখানে লেসিং বা ব্রেসিং ইউজ করা হয়ে থাকে, এখানে লেসিং বা ব্রেসিং দিয়ে পরে সেটাকে একটা বিল্ট আপ সেকশন বানানো হয়। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে ফ্ল্যাট সেকশন। ফ্ল্যাট সেকশনের ক্ষেত্রে আমরা জেনারেলি বলে থাকি ISF, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফ্ল্যাট সেকশন। এবারে এটাকে আমরা এই যে ফ্ল্যাট সেকশনগুলো এটাকেই আমরা লেসিং বা ব্রেসিং হিসাবে ইউজ করতে পারি। লেসিং বা ব্রেসিং হিসাবে এটাকে ইউজ করতে পারি। কীরকমভাবে? ওই যে চ্যানেলটা আমার দেওয়া ছিল, ধরো এরকম একটা চ্যানেল দেওয়া রয়েছে, এরকমভাবে একটা চ্যানেল দেওয়া রয়েছে, আমি এটা একদম ফ্রন্ট ভিউতে দেখছি, তারপরে হয়তো এরকম লাগানো রয়েছে, এইগুলোকে আমরা বলবো লেসিং। তো এই সমস্ত কাজে কিন্তু ফ্ল্যাটকে জেনারেলি ইউজ করা হয়ে থাকে। এবারে এগুলোকে আমরা ডিনোট করি কিভাবে? ধরো এরকম লেখা থাকে 50 ISF 8। 50 ISF 8 মানে হচ্ছে 50 হচ্ছে এর উইথ, 50 হচ্ছে এর উইথ, আর 8 mm হচ্ছে এর থিকনেস, 8 mm হচ্ছে এর থিকনেস। তাহলে এগুলো এভাবেই আমরা ডিনোট করি, এগুলোকে আমরা এভাবে বলি। তো এগুলো নিয়ে পরে এর বেশি আর কিছু জানার মতো নেই, এগুলোই যথেষ্ট। এগুলো এভাবে পড়লেই তোমাদের হবে। এই ডিনোশনগুলো শুধুমাত্র দরকার রিগার্ডিং আমরা যখন অঙ্ক করব বা কোনো একটা জায়গাতে কোনো প্রশ্ন অ্যান্সার করব, সেক্ষেত্রে চ্যানেল সেকশন লেখা রইল না, লেখা রইল জাস্ট শুধু ISJC বা ISLC। তখন তোমাকে বুঝে নিতে হবে যে C বলতে এখানে চ্যানেল বোঝানো হচ্ছে, B বলতে এখানে বিম বোঝানো হচ্ছে,
অ্যাঙ্গেল সেকশানে এ বোঝানো হচ্ছে, ফ্ল্যাট সেকশানে এফ বোঝানো হচ্ছে, এগুলো তোমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে। বক্স সেকশনটা আলাদা করে কিন্তু কোনো এ বি সি ডি কিছু থাকবে না, সেখানে দুটো চ্যানেল সেকশনকে দিয়ে পরে বক্স সেকশন বানানো হয়, আবার কিছু ক্ষেত্রে দুটো বিম সেকশনকে দিয়েও বানানো যেতে পারে। তো সেগুলো ডিপেন্ড করে, সেগুলো সব বিল্ড আপ সেকশন, বিল্ড আপ সেকশনের ক্ষেত্রে ওরকম কিন্তু থাকে না। সো এগুলো হচ্ছে এতটা পর্যন্তই, এখানে এই ইন্ট্রোডাকশন পার্টটা এখানে শেষ হচ্ছে। এরপর যে জায়গাটা আমরা পড়ব সেটা হচ্ছে একদম বিহেভিয়ার অফ স্টিল আন্ডার টেনসাইল লোড। আন্ডার টেনসাইল লোড স্টিল কিভাবে বিহেভ করছে সেটা নিয়ে পরে আমরা এখানে এবারে আলোচনা করব। তাহলে আমরা দেখব তো টেনশনের এগেনস্টে কীরকমভাবে কাজ করছে স্টিল, তাই তো, টেনসাইল লোডের এগেনস্টে। তো এই টেস্টটার ক্ষেত্রে, এই টেস্টটা করা হয়ে থাকে ইউটিএমে, ইউনিভার্সাল টেস্টিং মেশিনে, এবং রুম টেম্পারেচার এখানে রাখা হয়, রুম টেম্পারেচার। এবং এর যে ম্যাটেরিয়াল স্যাম্পেলটা নেওয়া হয়ে থাকে, তো টেস্ট স্পেসিমেন যেটা, সেটা নেওয়া হয়ে থাকে IS 1608-এর আন্ডারে, 1608-এর আন্ডারে। এগুলো তোমরা ছোট ছোট জিনিস, এগুলো একটু নোট করে নেবে। এবং স্পেসিমেনটা এরকম দেখতে হয়, বুঝতেই পারছো, দুদিকে দুটো গ্রিপ লেন্থ থাকে, এটাকে গ্রিপ বলে, গ্রিপ। এই যে এই জিনিসটা, এটাকে বলছে গ্রিপ লেন্থ। এবং এর মাঝের যে এরিয়াটা থাকে তাকে বলা হয়ে থাকে গজ লেন্থ, এটাকে বলছে, এই যে এইখানে লেখা রয়েছে অলরেডি, এটা হচ্ছে গেজ লেন্থ। তো এই যে গেজ লেন্থ, এই মাঝের যে গেজ লেন্থটা সেটা কত হবে সেটাও কিন্তু আমাদের স্পেসিফাই করে দেওয়া রয়েছে আইএস কোডে। যদি রেক্ট্যাঙ্গুলার সেকশন হয়, যদি রেক্ট্যাঙ্গুলার সেকশন হয়, রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে এই গেজ লেন্থটা হবে, রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে গেজ লেন্থ অর্থাৎ এলজি হিসাবে আমি দেখাচ্ছি, সেটা হবে হচ্ছে 5.65 √/অফ এ নট, যেখানে এ নট হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। আর যদি সার্কুলার সেকশন হয় তাহলে সেক্ষেত্রে গেজ লেন্থ হবে 5D, যেখানে ডি হচ্ছে ডায়া অফ দ্য সার্কেল, ডায়া অফ দ্য সার্কেল। ঠিক আছে, এবারে কি হবে যখন আমি এখানে আলটিমেট টেনশন দেব, তখন এটা বাড়তে থাকবে এবং এখানে একটা নেকিং ফরমেশন হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নেকিং ফরমেশন হবে, এবং যে এরিয়াটা রয়েছে সেটা রিডাকশন হবে, এবং এরিয়া রিডাকশনের মাধ্যমে সেটা ধীরে 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 প্লাস্টিক ডিফরমেশনের মাধ্যমে ফেলিওর হয়ে যাবে। তাহলে অরিজিনাল ডায়ামিটার যেটা ছিল সেটার থেকে ছোট হতে থাকবে, রিডাকশন হতে থাকবে, এবং ধীরে 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 সেটা ফেলিওর হয়ে পরে ভেঙে যাবে, নেক ফরমেশনের মাধ্যমে সেটা ভেঙে যাবে। তো এটার সঙ্গে সঙ্গে কি করা হয়ে থাকে, এটার সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্রেস স্ট্রেন যে কার্ভটা সেটাকে জেনারেলি বানানো হয়ে থাকে। স্ট্রেস স্ট্রেন কার্ভটা এখানে রয়েছে, এখানে রয়েছে স্ট্রেস স্ট্রেন কার্ভটা, এখানে রয়েছে স্ট্রেস স্ট্রেন কার্ভটাকে জেনারেলি বানানো হয়ে থাকে, এর সাথে সাথে এটাকে বানানো হয়। তো এর আগে আমি একটু বলে দিই, এটা মাইল্ড স্টিলের জায়গাতে যাওয়ার আগে, যে জেনারেলি যদি আমি একটা নর্মাল স্টিলকে, মাইল্ড স্টিল না নিয়ে নর্মাল স্টিলের এগেনস্টে করি, তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটা স্ট্রেস স্ট্রেন গ্রাফ আঁকার চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পাবো যে এরভাবে যাবে, এভাবে যে সেটা, আরে ইয়ার, এইভাবে যে এরকমভাবে এটা ভেঙে যাবে। তো এটা একটু বেশি হয়ে গেল, এই জায়গাটা অ্যাকচুয়ালি একটু আমাকে ঠিক করতে হবে, এটা এখন আর ধরা যাবে না, মুছি আরেকবার করি তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। এই পজিশনটা প্রচণ্ড কম, এটাই বোঝানোর দরকার আছে। এটা এই রকম যে এইভাবে এসে এরকম একটা পজিশন হয়ে এইভাবে দেখাবে। তো এটা হচ্ছে নর্মাল, যদি আমরা একটা স্টিলের ক্ষেত্রে ভাবি,
তাহলে আমরা জেনারেলি এরকম একটা গ্রাফ পেতে পারি। এটা নর্মাল সোজা সোজাও যেতে পারে। তো এটা এই যে গ্রাফটা সেটা আমরা জেনারেলি পেয়ে থাকি। এই গ্রাফটা নর্মাল স্টিলের ক্ষেত্রে হয়, কারণ এক্ষেত্রে খুব ভালোভাবে ইল্ড পয়েন্টগুলো বা দুটো ইল্ড পয়েন্ট, আপার ইল্ড লোয়ার ইল্ড, এরকমভাবে খুব ভালোভাবে কিন্তু জায়গাগুলোকে বোঝা যায় না। বাট এটা ওয়ান অফ দ্য প্লাস্টিক মোমেন্ট কার্ভ বলতে পারো, এটাকে একটা ইলাস্টিক প্লাস্টিক মোমেন্ট কার্ভ তুমি এখানে বলতে পারো, বা যেখানে তুমি দেখতে পাচ্ছি আমরা যে স্ট্রেস স্ট্রেন কীভাবে এখানে কাজ করছে সেরকম একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে। এটাকে আমরা ইলাস্টিক এরিয়া বলবো। এখানে ইল্ড আমরা দেখতে পাবো, এটা এই এরিয়াটা ইল্ড হয়ে যাবে এবং এরপরে প্লাস্টিক রিজিয়ন অবধি থাকবে এবং তারপরে একটা ম্যাক্সিমাম থাকবে যেখানে হচ্ছে আলটিমেট স্ট্রেস এবং ফ্র্যাকচার দেখাবে। তো এটা হচ্ছে জেনারেল ক্ষেত্রে হয়। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মাইল্ড স্টিলের ক্ষেত্রে কি হচ্ছে। তোমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ইলাস্টিক ডিফরমেশন কোথায় রয়েছে, এছাড়া প্লাস্টিক ডিফরমেশন কোন এরিয়াতে রয়েছে, এবং এই এরিয়ার মাঝখানে প্রথম যে অংশটা তুমি পাবে সেটা হচ্ছে প্রপোর্শনালিটি লিমিট পাবে। প্রপোর্শনালিটি লিমিট পর্যন্ত এগুলো খুব কাছাকাছি, অ্যাকচুয়ালি এগুলো এতটাই কাছাকাছি হয়, এখানে আমি যদি একটা ছবি এঁকে দেখাই এইখানে দেখতে পাবে। আচ্ছা, আগে ওই ছবিটা সম্পর্কে বলে নিই, তারপর আমি ফার্দার ওই ছবিটাতে যাব। তো এখানে তুমি প্রপোর্শনালিটি লিমিট পাবে, তারপরেই পাবে তুমি ইলাস্টিক লিমিট। এরা খুব কাছাকাছি এরিয়া ইলাস্টিক লিমিট অবধি। এরপরেই চলে যাবে হচ্ছে ইল্ড, এখানে আপার ইল্ড লোয়ার ইল্ড দুটো পাবে। তারপরেই দেখো এখানে তুমি এই স্ট্রেস স্ট্রেন কার্ভটা কিন্তু ওখানে ধীরে 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 হতে থাকবে ইউটিএম মেশিনে যখন স্পেসিমেনটা ভাঙতে থাকবে। স্পেসিমেনটা যত স্ট্রেস পাবে একটা সময় লোড লিনিয়ারলি বাড়তে থাকবে স্ট্রেস স্ট্রেনটা, তারপরে যে সেটা নন লিনিয়ার হবে, নন লিনিয়ার থেকে প্লাস্টিক স্টেজে চলে আসবে এবং এই এরিয়াতে যেখানে ইল্ড হবে, এই ইল্ড পজিশন মানে হচ্ছে যে পার্মানেন্ট ডিফরমেশন হ্যাপেন হয়ে যাবে। ইল্ড মানেই হচ্ছে সেখানে পার্মানেন্ট ডিফরমেশন আসবে, অর্থাৎ এই দেখো ইল্ড স্ট্রেন সম্পর্কে এখানে বলা রয়েছে যে দ্য স্ট্রেস অ্যাট হুইচ দ্য প্লাস্টিক ডিফরমেশন বিকামস নোটিসেবল, এবং তারপরেই ধীরে 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 সেটা আলটিমেট ইল্ড প্লেটিউ হবে, ইল্ড প্লেটিউ থেকে সেটা আলটিমেট টেনসাইল স্ট্রেন্থে যাবে, অর্থাৎ যে স্ট্রেন্থে করসপন্ড টু ম্যাক্সিমাম লোড নিতে পারবে, যে ম্যাক্সিমাম টেনসাইল লোডটা নেবে, তারপরে তার থেকে কম লোডে সেটা ভেঙে যাবে। এই যে গোটা এরিয়াটা, এই যে গোটা এরিয়াটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই গোটা এরিয়াটাকে বলছে টাফনেস, বা উল্টোভাবে বলতে গেলে ডাক্টিলিটি, দ্য এবিলিটি অফ এ মেটেরিয়াল টু ডিফর্ম আন্ডার টেনসাইল লোড উইদাউট রাপচার, ইট ইজ কল্ড ডাক্টিলিটি। এটাই হচ্ছে ডাক্টিলিটি। এখানে ইলাস্টিক ডিফরমেশন হচ্ছে শুধুমাত্র ইলাস্টিক লিমিট পর্যন্ত, প্লাস্টিক ডিফরমেশন হচ্ছে বাকি পুরোটাই। এইখানেই একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে এই যে WSM LSM এর কথা আমরা বলি, তো WSM ওয়ার্কিং যে স্ট্রেস মেথড যেটা আমাদের কাছে আসে, সেই ওয়ার্কিং স্ট্রেস মেথডটাতে এটাকে আমরা ইলাস্টিক ডিজাইন বলে থাকি, বা এই ধরনের মেথডটাকে ইলাস্টিক মেথড বলে থাকি। তার কারণ হচ্ছে যে এইখানে যে কম্বিনেশন অফ লোডটা নেওয়া হয়ে থাকে, সে লোডটার এগেনস্টে ধরা হয় যে মেটেরিয়ালটা রয়েছে তার লোড নেয়ার ক্যাপাসিটিটা কিন্তু হচ্ছে ইলাস্টিক লিমিট পর্যন্ত। তারপরে যে প্লাস্টিক লিমিট রয়েছে তারও যে কিছু একটা লোড নেওয়ার ক্যাপাসিটি রয়েছে, তারও যে একটা ডিফরমেশন রয়েছে, তো সেই জায়গাটাকে কিন্তু কনসিডার করা হয় না WSM-এ। বুঝতে পেরেছো? এখানে এই জন্যই আমি কথাটা বললাম যাতে তোমরা এখানে রিলেট করতে পারো যে ইলাস্টিক লিমিট পর্যন্ত আমরা কি করব, অনলি আপ টু ইলাস্টিক লিমিট আমরা কিন্তু এর মেটেরিয়াল ক্যাপাসিটিটাকে ধরবো, বা মেটেরিয়ালের লোড নেওয়ার ক্যারিং ক্যাপাসিটিটাকে ভাববো। এরপরে যদি আমাকে ভাবতে হয়, অর্থাৎ আমাকে যদি প্লাস্টিক রিজিয়নের ক্যাপাসিটির কথা ভাবতে হয়, তখন আমরা কি করব, চলে যাব হচ্ছে LSM-এ, অর্থাৎ লিমিট স্টেট মেথডে। সেখানে আমরা পার্সিয়াল সেফটি ফ্যাক্টরের মাধ্যমে সেখানে কনসিডার করব প্লাস্টিক স্টেজটাকেও, প্লাস্টিক ডিফরমেশনটাকেও, প্লাস্টিক লোড নেওয়ার ক্যাপাসিটিটাকেও আমরা কিন্তু সেখানে কনসিডার করব। এরপর যেটা চলে আসি মেন ছবিটাতে, যে দেখো এখানে ছবিটাতে খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাবে একটা মাইল্ড স্টিলের যে স্ট্রেস স্ট্রেন কার্ভ রয়েছে। দেখো এ পর্যন্ত হচ্ছে প্রপোর্শনালিটি লিমিট এখানে শো করছে, লিনিয়ার রেঞ্জ, তারপর একটা নন লিনিয়ার হচ্ছে সেটা হচ্ছে B, এবং সেখানে তার উপরেই একটা এখানে একটু ভুল দেখিয়েছে, যাই হোক এক্ষেত্রে এখানে ইয়েটা দেখানো উচিত ছিল একটু ঠিক করে। এরপরে দুটো এখানে সেকশন আসার কথা যেটা এখানে শো করেনি। একটা সেকশন হচ্ছে, অর্থাৎ আমি এখানে ছবিটা আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে,
এই ছবিটা একটু একটু কনসেপচুয়ালি গোলমাল দেওয়া রয়েছে। প্রথমে এরকম একটা গেল, এই জায়গাতে এসে এটা এ হলো, হ্যাঁ এটা হচ্ছে এ হলো। খুব সুন্দর ছবিটা এখানে হবে আশা করি। এরপর এখান থেকে এখানে একটা ছোট্ট এ থেকে একটা নন লিনিয়ার কার্ভ হয় বি, দেন সেখান থেকে সি, আর সি থেকে একটা নিচের দিকে চলে আসে সি ড্যাশ। এই সি ড্যাশ যে অংশটা, সি ড্যাশের পরে একটা ইল প্ল্যাটিউ থাকে, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ইলাস্টিক জোন, তারপরে হচ্ছে সি ড্যাশ, তারপরে হচ্ছে সি, এখানে হচ্ছে সি ড্যাশ, তারপরে হচ্ছে সি, তারপরে এটা যাবে হচ্ছে ডি পর্যন্ত, ইল প্ল্যাটিউ রিজিয়ন পর্যন্ত, দেন সেটা যাবে আলটিমেট, অ্যান্ড দেন সেটা ফ্র্যাকচার হবে, ইতে আলটিমেট হবে এবং তারপরে সেটা ফ্র্যাকচার এফে যেয়ে ফ্র্যাকচার হয়ে যাবে। তো এখানে এই যে এ হচ্ছে প্রপোর্শনালিটি লিমিট, এই প্রপোর্শনালিটি লিমিট এবং আমাদের যে আলটিমেট যে লোয়ার ইল্ড পয়েন্ট এই পর্যন্ত যে স্ট্রেনটা হয়, সেটা স্ট্রেনটা প্রচণ্ড কম, 0.125%। এটাই আমাদের ইল্ড স্ট্রেস, মাথায় রাখতে হবে, এটাই আমাদের ইল্ড স্ট্রেস এফ ওয়াই, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে যদি এরকম একটা জায়গাতে যদি ম্যাক্সিমাম লোডটা যদি এরকম জায়গাতে আসে, তাহলে এইভাবে এটা হচ্ছে এফ ইউ, এবং এখান পর্যন্ত ইল্ড পর্যন্ত যে স্ট্রেনটা আছে, সেই স্ট্রেনটা হচ্ছে 0.125%, 0.125%। তারপর এরপরেই দেখো ইল্ড প্লেটিউ যেখানে চলে আসছে, এই ইল্ড প্লেটিউ আমি এগুলো সম্পর্কে বলবো, আগে তোমাকে ছবিটা এঁকে নিই তারপরে বলছি। ইল্ড প্লেটিউ পর্যন্ত আসে হচ্ছে এখান থেকে, এটা কিন্তু বেড়ে যায় 1.5%, স্ট্রেন হয়ে যায় 1.5%। তারপর কিন্তু আমার যেখানে আলটিমেট সেখানে স্ট্রেন হয়ে যায় 20%, এবং ফ্র্যাকচারে প্রায় 23% মতো স্ট্রেন কিন্তু আমরা লক্ষ্য করি, ফ্র্যাকচারে 23% পর্যন্ত স্ট্রেন লক্ষ্য করি। এবারে আমরা বলি, প্রথম হচ্ছে প্রপোর্শনালিটি লিমিট, এ পর্যন্ত যে জায়গাটা রয়েছে সেটাকে প্রপোর্শনালিটি লিমিট বলছি। এখানে স্ট্রেস এবং স্ট্রেন লিনিয়ারলি ভ্যারি করছে। তারপরে ইলাস্টিক লিমিট চলে আসে, ইলাস্টিক লিমিট অর্থাৎ বি পর্যন্ত। এখানে এ থেকে বিটা হচ্ছে নন লিনিয়ার জোন, এই নন লিনিয়ার জোনেও অর্থাৎ বি পর্যন্ত যদি আমরা পৌঁছাতে পারি, তারপরে যদি আমরা পুরো লোডটাকে তুলে নিই, আনলোডিং করি, তাহলে কিন্তু সেই বস্তুটা সেই শেপে সেই লেন্থে কিন্তু একই রকম রয়ে যাবে, তার কিন্তু কোনো রকম পার্মানেন্ট ডিফরমেশন হবে না। এই জন্যে বি পয়েন্টটাকে আমরা বলে থাকি ইলাস্টিক লিমিট। এরপরে চলে আসছে সি ড্যাশ পয়েন্ট। সি ড্যাশ পয়েন্ট মানে হচ্ছে আপার ইল্ড পয়েন্ট। আপার ইল্ড পয়েন্টের যে গল্পটা এখানে রয়েছে সেটা হচ্ছে যে আপার ইল্ড পয়েন্টে পৌঁছে যখনই স্ট্রেসটা আরেকটু বাড়বে, সেখানে কিন্তু কার্বন অ্যাটমের একটা স্লিপেজ হয়, সিপেজ অফ কার্বন অ্যাটম উইদিন এ মলিকুলার মাস। এইখানে কি করে, ড্রপ ডাউন হতে সাহায্য করে স্ট্রেসটাকে, এবং স্ট্রেসটা ঝট করে ড্রপ ডাউন হয়ে পড়ে সিতে পৌঁছে যায়। এই সি বি ড্যাশ বি সি ড্যাশ সি এগুলো কিন্তু মানে আমি এখানে ছবিটা এত বড় দেখাচ্ছে, বাট এগুলো কিন্তু প্রচণ্ড কাছাকাছি রিজিয়ান, প্রচণ্ড কাছাকাছি রিজিয়ান। অর্থাৎ ধরো আমি কথার কথা যদি এরকম ভাবি যে তোমার ইল্ড হচ্ছে 210, তাহলে 211 বা 212 হচ্ছে হয়তো তোমার আপার ইল্ড, আর ইলাস্টিক লিমিট হয়তো তোমার হচ্ছে আরও একটু কাছাকাছি 208 এরকম সামথিং, একদম খুব কাছাকাছি এই জায়গাগুলো থাকে। তো এগুলো এইটুকুর ভিতরে এই যে তোমার স্ট্রেসটা থাকে তার ভিতরে এটা কমপ্লিট হয়ে যায়। এবারে যে লোয়ার ইল্ডটা রয়েছে সেই লোয়ার ইল্ডটাকে আমরা জেনারেলি ইল্ড হিসাবে ধরি বা ইল্ড স্ট্রেংথ হিসাবে ধরি, আপার ইল্ডটাকে ধরতে পারি না, কারণ হচ্ছে এখানে স্লিপেজ অফ কার্বন অ্যাটম হয় এবং সেই জন্য এখানে ড্রপ ডাউনটা হয়। তো স্টেবল পয়েন্ট, মোর স্টেবল পয়েন্ট হচ্ছে সি পয়েন্টটা, সেটাকে আমরা ইল্ড হিসাবে ধরি। এরপরেই আসে ইল্ড প্ল্যাটিউ। ইল্ড প্ল্যাটিউ হচ্ছে সিডি, এই যে সিডি অঞ্চলটা এটাই হচ্ছে ইল্ড প্ল্যাটিউ। আমরা ভূগোলে পড়েছি যে প্ল্যাটিউ মানে ওই সেই কোনো একটা সমভূমি এরিয়াকে আমরা বলি প্ল্যাটিউ, চারপাশে উঁচু পাহাড়, মাঝের যদি সমভূমি থাকে তখন সেই জায়গাটাকে, বা মালভূমির মতো সমতল যে জায়গাটা সেটাকে আমরা প্ল্যাটিউ বলি।
তাই সিডি হচ্ছে ইল্ড প্ল্যাটিউ। এই ইল্ড প্ল্যাটিউতে কি হয়, ইল্ড প্ল্যাটিউ হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্ট্রেসটা না বেড়েই, অর্থাৎ একটা নির্দিষ্ট স্ট্রেসে অনেক বেশি স্ট্রেন দেখা যায়। তোমরা দেখো, লক্ষ্য করো, 0.125% থেকে 1.5%, অর্থাৎ 10 গুণ, প্রায় 10 গুণের বেশি আমরা কিন্তু এখানে কি হচ্ছে স্ট্রেনটা এখানে লক্ষ্য করতে পারবো, 10 গুণের বেশি স্ট্রেন আমরা লক্ষ্য করতে পারবো। এরপরে দেখো, যেখানে ইল্ড প্ল্যাটিউ শেষ হচ্ছে, যেখানে ডিতে, ডি এর পরে ই পর্যন্ত এখানে স্ট্রেন হার্ডেনিং জোন, এই জোনটা হচ্ছে স্ট্রেন হার্ডেনিং জোন। এই জোনটাকে আমরা বলবো স্ট্রেন হার্ডেনিং জোন। স্ট্রেন হার্ডেনিং জোন বলার কারণ কি, এখানে স্ট্রেন হার্ডেনিং জোন বলার কারণ হচ্ছে, এই জোনটাকে স্ট্রেন হার্ডেনিং বলছি তার কারণ হচ্ছে মেটেরিয়ালটা এবারে কি করে, নিজেকে রেজিস্ট করতে শুরু করে। অতক্ষণ স্ট্রেন হচ্ছিল, একই স্ট্রেসে অনেকক্ষণ ধরে স্ট্রেন হয়ে যাচ্ছিল, এরপরে ও নিজেকে রেজিস্ট করতে শুরু করছে এবং কি দেখাচ্ছে, স্ট্রেন হার্ডেনিং করছে। কীরকম স্ট্রেন হার্ডেনিং করছে, যে এবারে কিন্তু তোমাকে স্ট্রেস বাড়াতে হবে এবং স্ট্রেস বাড়ালে তখন কিন্তু তবেই তোমার কিন্তু স্ট্রেন বাড়বে। এবারে স্ট্রেস বাড়তে 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 কোথায় পৌঁছাবে, আলটিমেট স্ট্রেসে পৌঁছাবে। আলটিমেট স্ট্রেনতে পৌঁছালো, আলটিমেট স্ট্রেসে পৌঁছালো। আলটিমেট স্ট্রেসে যখন পৌঁছালো তখন ইলংগেশন কিন্তু প্রায় 20%। তারপর সেটা কি হয়, তারপরেই কিন্তু নেকিং ফরমেশন হয়। এই এরিয়াটাতে কি হয়, নেক ফরমেশন বা নেকিং জোন বলে এটাকে, নেক ফরমেশন বা নেকিং জোন বলে। এই জায়গাটাতে কি হয়, নেকিং তৈরি হয় এবং নেকিং তৈরি হওয়ার ফলে সেটা ধীরে 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 যে এফ যে ফ্র্যাকচার পয়েন্ট রয়েছে সেখানে যেয়ে পরে সেটা কি হয়, রিডিউস হতে হতে তার ডায়াটা, ক্রস সেকশনাল ডায়াটা রিডিউস হতে হতে ধীরে 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 সেটা ফেলিওর হয়ে যায়। এবং এই যে ভ্যালুটা সেটা কিন্তু অনেক সময়তেই হতে পারে, হয়তো আলটিমেট লোডের অনেক নিচে কিন্তু সেটা হতে পারে, অনেক নিচে এই ফ্র্যাকচারটা আসতে পারে। তো এই ছিল আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভ। এবং এই যে স্ট্রেস স্ট্রেন কার্ভটা, এটা কিন্তু বারবার মনে রাখতে হবে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভ। ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভ, তার কারণ হচ্ছে, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভ হওয়ার কারণ হচ্ছে, এখানে আমরা যে স্ট্রেসটা ক্যালকুলেট করি, আমরা সবসময় জানি যে স্ট্রেস মানে হচ্ছে P/A, তাই তো, এরিয়া, নিচে হচ্ছে এরিয়া। এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এরিয়া বা ইঞ্জিনিয়ার্ড এরিয়া। এই ইঞ্জিনিয়ারিং এরিয়া মানে হচ্ছে, যখন প্রথমে আমি যে ক্রস সেকশনাল এরিয়া রেখেছিলাম, একদম ফেলিওরের সময়েও যে ক্রস সেকশনাল এরিয়া আমি ধরে নিচ্ছি, সে দুটোর ভিতর কোনো পার্থক্য নেই। বাট যদি তোমাকে বলে যে ট্রুতে কি হবে, ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ যদি হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভে এখানে এই পয়েন্টের পরে ইল্ড প্ল্যাটিউ কিন্তু দেখা দেওয়ার চান্স অনেক কম, ইল্ড প্ল্যাটিউ দেখা দেওয়ার চান্স অনেক কম। সেটা কি হবে, এই যে এরকমভাবে এসে এইভাবে পুরো উঠে এইভাবে উপর দিকে চলে যাবে, দিয়ে তারপরে যেয়ে পরে সেটা এই যে এখানে যে কার্ভটি রয়েছে সেখানে যেয়ে পরে সেটা ফেলিওর হবে। উপরে হচ্ছে এর ফেলিওর পয়েন্ট এবং আলটিমেট পয়েন্ট কিন্তু এখানে ওই ফেলিওর পয়েন্টটাই আলটিমেট পয়েন্ট হিসেবে কাজ করবে। বাট সেটা ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ, সেটা জেনারেলি ইউজ করা হয় না। এবং তোমরা জানো যে এখানে এরিয়াটাকে ট্রু এরিয়া ধরা হয়ে থাকে। ট্রু এরিয়া ধরার কারণ, ট্রু এরিয়া মানে হচ্ছে যে যখন আলটিমেট তাতে লোড পড়বে, লোড পড়লে তাতে কিন্তু এরিয়া তো স্বাভাবিকভাবে এরিয়াটা রিডাকশন হচ্ছে, তাহলে এরিয়া যত রিডাকশন হবে, লোড বাড়ছে, ফলে কি হবে, আমার স্ট্রেসটাও বাড়তে থাকবে। তাই কিন্তু ফেলিওরটাও একটা হায়ার স্ট্রেসে হচ্ছে। তাই দুটো ছবিকে একটু মাথায় রাখবে, একটা ইঞ্জিনিয়ার্ড স্ট্রেস স্ট্রেন কার্ভ, আরেকটা হচ্ছে অ্যাকচুয়াল বা ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ। এই দুটো জিনিস কিন্তু একটু মাথায় রেখে চলবে। ছবিটা দেখে নাও, ছবিটা এভাবেই হবে। এটা ইঞ্জিনিয়ার স্ট্রেস স্ট্রেন কার্ভ, এটা যদি আমি ধরি 2 নাম্বার, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার স্ট্রেস স্ট্রেন কার্ভ, আর এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ। এই দুটো মাথায় রাখলেই যথেষ্ট। আর এই ভ্যালুগুলো একটু মাথায় রাখতে হবে যে আমাদের ইল্ড পয়েন্ট পর্যন্ত যে স্ট্রেন পার্সেন্টেজটা সেটা 0.125%, পরবর্তীকালে সেটা ইল্ড প্ল্যাটিউর কাছে যখন শেষ হচ্ছে সেখানে 1.5%, আলটিমেট লোডে সেটা 20% এবং ফ্র্যাকচারের সময় প্রায় 32% মতো, এই 23%-এর মতো কিন্তু সে স্ট্রেন শো করছে একটা মাইল্ড স্টিল। এরপর যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড।
ওয়ার্কিং স্ট্রেস মেথড। আমরা অনেকটাই কাছাকাছি চলে গেছি, এরপরে আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথড নিয়ে আলোচনা করব। ওয়ার্কিং স্ট্রেস মেথড নিয়ে আলোচনা করার ব্যাপারটাই হচ্ছে, আমি একটু আগেই বললাম যে এক্ষেত্রে টেকিং দ্য ওর্স্ট কম্বো অফ লোড, যেখানে লোডের একটা কম্বিনেশন নেওয়া হয়ে থাকে, ওর্স্ট কম্বিনেশন যেটা হবে আর কি অ্যাজ পার কোডাল প্রভিশন 875 এর কোডাল প্রভিশন এগেনস্টে। তারপরে দ্যাট মেম্বার ক্যান রেজিস্ট মোর লোড অফ অ্যাকচুয়ালি উই নিডেড। এক্ষেত্রে শুধুমাত্র মেটেরিয়ালের যে ক্যাপাসিটি রয়েছে সেটাকে, বা মেটেরিয়ালের যে ডিফরমেশন রয়েছে সেটাকে অনলি অ্যান্ড অনলি ইলাস্টিক লিমিট পর্যন্তই ধরা হয়ে থাকে, যার জন্য কি হয়, ক্রস সেকশন অফ দ্য মেম্বার ইনক্রিজ হয়ে যায়, যার জন্য কি হয়, ক্রস সেকশন অফ মেম্বার ইনক্রিজ করে যায়। এর মেরিট কি আছে আর এর ডিমেরিট কি রয়েছে? দেখো, এর মেরিট যদি আমাকে দেখতে হয় তাহলে হচ্ছে যে ফিউচারে কখনোই এটা ফেল করবে না, পাতি কথা, ফিউচারে কখনো ফেল করবে না, কারণ এত হিউজ একটা ক্রস সেকশন দেবো যার ফলে কি হচ্ছে, সেটা ফেল হওয়ার চান্সেস খুব কম। তাহলে হিউজ লাইফ স্প্যান। এছাড়া হচ্ছে এক্ষেত্রে যদি আমরা ডিজাইন করতে যাই, যেহেতু আমরা আমরা ইলাস্টিক লিমিট অবধি ডিজাইন করি, তাহলে ডিজাইনটাও হয়ে যাবে কি ভেরি সিম্পল ডিজাইন থাকবে। এর ডিমেরিট কি রয়েছে? এর ডিমেরিট এটাই রয়েছে যে এটা হয়ে যাবে একটা বিশাল হেভি সেকশন, যেটা আমাদের জন্য কোনোভাবেই ইকোনমিক নয়, ভেরি আনইকোনমিক। বুঝতেই পারছো? তাহলে হেভি সেকশন, ভেরি আনইকোনমিক সেকশন। তো এইটুকু এখানে জানতে হবে, এইটুকু তোমাকে এখানে জানতে হবে, এবং এর সাথে আরও কিছু জিনিস জানতে হবে যেটা আমি বলছি তোমাদেরকে। তো সেটা হচ্ছে যে ইল্ড স্ট্রেস এবং পারমিসিবল স্ট্রেস এখানে কিন্তু এটা ইউজ করা হয়ে থাকে। আমরা পারমিসিবল স্ট্রেসটাকে এখানে আমরা নিই এবং পারমিসিবল স্ট্রেস নিয়ে বা ওয়ার্কিং স্ট্রেস নিয়ে এখানে আমরা কাজ করি। এক্ষেত্রে কিছু ফ্যাক্টর অফ সেফটি ইউজ হয়, সেটা আমি বলে দিই। সেই ফ্যাক্টর অফ সেফটিগুলো হচ্ছে পারমিসিবল স্ট্রেসের জন্য 1.67 ফর এক্সিয়াল টেনশন অর কম্প্রেশন। এগুলো সব লিখে নেবে, এগুলো কিন্তু পরবর্তীকালে কোশ্চেনে, পরীক্ষাতে, বিভিন্ন এমসিকিউতে এগুলো কাজে লাগবে। 1.67 ফর এক্সিয়াল টেনশন অর কম্প্রেশন, 1.5 ফর বেন্ডিং স্ট্রেসেস, 1.5 ফর বেন্ডিং স্ট্রেসেস, এগুলো এফওএস এর ভ্যালু। 2.5 ফর শিয়ার ফোর্সেস বা শিয়ার স্ট্রেসেস। এগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের কাজে লাগবে, একটু মাথায় রাখবে। 2.5 ফর শিয়ার স্ট্রেসেস, 1.5 ফর বেন্ডিং স্ট্রেসেস, 1.67 ফর এক্সিয়াল টেনশন অর কম্প্রেশনের জন্য এটা কাজে লাগবে, এটা মাথায় রেখে চলবে। এরপর চলে আসছি আমরা লিমিট স্টেট অফ ডিজাইনে। লিমিট স্টেট অফ ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করি, প্লাস্টিক রেঞ্জ ক্যাপাসিটিটাকেও ইউটিলাইজ করি, যার জন্য আমরা পার্সিয়াল এফওএস ইউজ করি। এবং মাথায় রাখতে হবে, এখানে যে ডিজাইন লোড আমরা বের করব, ওখানে আমরা ওয়ার্কিং স্ট্রেসের সাপেক্ষে কাজ করছিলাম, আর এখানে আমরা ডিজাইন লোডের সাথে কাজ করব। ওখানে আমরা কি করছিলাম, ওখানে আমরা পারমিসেবল বা ওয়ার্কিং স্ট্রেস নিয়ে কাজ করছিলাম, এখানে সবসময় কিন্তু ওয়ার্কিং স্ট্রেস নিয়ে কাজ করছি, এটা মাথায় রাখবে। এখানে আমরা সবসময় ওয়ার্কিং বা পারমিসেবল স্ট্রেস নিয়ে কাজ করছি, তার উপরে আমরা উঠতেই দেব না। আর এখানে আমরা কি করব, ডিজাইন লোডের উপর কাজ করব। ডিজাইন লোড মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক লোড যেটা আসবে, ক্যারেক্টারিস্টিক লোড যেটা আসবে ডিভাইডেড বাই পার্সিয়াল সেফটি ফ্যাক্টর বা পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি আমরা এখানে ইউজ করব। পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি আমরা ইউজ করব ক্যারেক্টারিস্টিক লোডের উপরে, দেন আমরা ডিজাইন লোড পাবো, ডিজাইন লোডের এগেনস্টে আমি বাকি কাজ করব। এর বেশি আর এখানে আমার মনে হয় জানার দরকার নেই। শুধু কিছু জিনিসপত্র আমি আলোচনা করব যেগুলো একটু জেনে নেবে, একটু জানার দরকার রয়েছে, সেগুলো নিয়ে পরে। সেটা হচ্ছে যে জেনারেলি ডাব্লিউএসএম এর ক্ষেত্রে, যেটা আমি বলছিলাম যে ডাব্লিউএসএম এর ক্ষেত্রে কি হয় না হয়, তো এখানে যে স্ট্রেসটা কাজ করে
এগুলো আমি একটু লিখে দিই। সেই স্ট্রেসটা হচ্ছে এসি, এসি মিনস হচ্ছে অ্যাট কম্প্রেশন, সেটা হচ্ছে 0.6 এফওয়াই। এফওয়াই এর 0.6 অর্থাৎ একে 1.67 দিয়ে ভাগ করতে হবে, যেটা আমি বললাম। আবার সেম টেনশনেও, কম্প্রেশন এবং টেনশনেও 0.6 এফওয়াই। এই দুটোই হচ্ছে ডাব্লিউএসএমএ। ডাব্লিউএসএমএ at axial tension or compression। আবার বেন্ডিং এর ক্ষেত্রে বেন্ডিং টেনশন, বেন্ডিং কম্প্রেশন দু ক্ষেত্রেই হবে 1.5 বলেছিলাম, তাহলে 0.66 এফওয়াই। আর একই জিনিস ডাব্লিউএসএম অ্যাট বেন্ডিং। এরপরে হচ্ছে টাউ এভারেজ, টাউ ভি এভারেজ। টাউ ভি এভারেজ হচ্ছে 0.4 এফওয়াই। 0.4 এফওয়াই এভারেজের ক্ষেত্রে এটা হচ্ছে ম্যাক্সিমাম পারমিসেবল এভারেজ শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম পারমিসেবল এভারেজ শিয়ার স্ট্রেস। এগুলো সব এখন জেনে রাখো, এগুলো সব পরবর্তীকালে সব অঙ্কে কাজে লাগবে। টাউ ভি ম্যাক্স হবে 0.45 এফওয়াই। এগুলো সব ডাব্লিউএসএম এর ক্ষেত্রে ম্যাক্সিমাম পারমিসেবল ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। এবারে হচ্ছে লাস্ট যেটা জানবো আমরা, সেটা হচ্ছে বিয়ারিং স্ট্রেস। বিয়ারিং স্ট্রেস হচ্ছে 0.75 এফওয়াই। বিয়ারিং স্ট্রেস যদি আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 0.75 এফওয়াই। এরপর যেটা আমি বলতে যাচ্ছি সেটা কিন্তু একটা পরীক্ষাতে এসেছে, এবং এটা আমি কোন পরীক্ষাতে এসেছে সেটা যদি বলতে পারি তাহলে আরও ভালো লাগবে। আর একটু 1 মিনিট একটু তাহলে দাঁড়িয়ে যেতে হবে। এটা যাই হোক, আমি এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না কোন পরীক্ষাতে এসছে, বাট এই যে জিনিসটা এসছে এটা কিন্তু খুব দরকারি, এবং বিভিন্ন পরীক্ষাতে এটা এসছে। কোন পরীক্ষাতে আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না, এটা একটু কিন্তু নোট করে নেবে। সেটা হচ্ছে পারমিসেবল স্ট্রেস permissible stress can be increased by 33.33% for steel structure, permissible stress can be increased by 25% for connections, যে কোনো কানেকশন হতে পারে, রিভেট হতে পারে, ওয়েল্ড হতে পারে। এই যে 33.33% বা 25%, এই ইনক্রিজটা আমরা করতে পারবো কখন জানো? এই গোটা জিনিসটা কখন হবে? when wind and earthquake loads are considered। তাহলে এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে ঝটঝট করে চলে আসে, এবং বিভিন্ন এই যেই প্রশ্নতে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে, যেটার জন্য শর্ট করে আমি তোমাদেরকে বলছি, এগুলো কিন্তু প্রচণ্ড দরকারি, এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, বারবার বলছি। এরপর কিছু ডিফ্লেকশন রিলেটেড আলোচনা আমি তোমাদের সাথে করব, যে ডিফ্লেকশন রিলেটেড কি রয়েছে না রয়েছে। আচ্ছা, এখানে এটা ঢুকে যাচ্ছে, তার আগে ডিফ্লেকশনটা একটু তোমাদেরকে বলে দিই। না, এখানে জায়গা নেই, এখানেই বলি। ডাব্লিউএসএম এর ক্ষেত্রে ম্যাক্সিমাম পারমিসেবল
ম্যাক্সিমাম পারমিসেবল হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিফ্লেকশন সমান হচ্ছে স্প্যান বাই 325। এবারে এর অনেক চেঞ্জেস রয়েছে, এটা একদম নর্মাল আর কি, স্প্যান বাই 325। এলএসএম এর ক্ষেত্রে ম্যাক্সিমাম পারমিসেবল হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিফ্লেকশন হচ্ছে, যদি এখানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে সাপোর্টেড এলিমেন্ট not susceptible to cracking, not susceptible to cracking, তাহলে সেক্ষেত্রে হচ্ছে স্প্যান বাই 300। আর যদি হয় সাসেপ্টেবল টু ক্র্যাকিং হয়, অর্থাৎ সাসেপ্টেবল টু ক্র্যাকিং মানে হচ্ছে যে ক্র্যাকিং হতে পারে, আর নট সাসেপ্টেবল মানে ক্র্যাকিং হওয়ার কোনো চান্সেস নেই, তাহলে সেক্ষেত্রে বা ক্র্যাকিং হওয়া পর্যন্ত আমরা তাকে অ্যালাউ করব বা করব না। যদি অ্যালাউ করি তাহলে হচ্ছে স্প্যান বাই 360, আর যদি সাসেপ্টেবল টু ক্র্যাকিং হয়, নট সাসেপ্টেবল টু ক্র্যাকিং হয়, তাহলে সেক্ষেত্রে একটু বেশি দেবো, সেটা হচ্ছে স্প্যান বাই 300। তাহলে 325 যদি সাসেপ্টেবল হয় তাহলে হচ্ছে 360, যদি সাসেপ্টেবল না হয় তাহলে স্প্যান বাই 300। এই তিনটে হচ্ছে ভ্যালু ডাব্লিউএসএম এবং এলএসএম এর। এর বেশি এখানে আজকে কোনো কিছুর দরকার নেই, শুধু লাস্ট একটা জায়গা আমরা পড়ব, লাস্ট একটা থিওরি আমরা যেখানে জানবো সেটা হচ্ছে রিগার্ডিং ওয়ার্কিং স্ট্রেস মেথডের বিভিন্ন রকমের যে জয়েন্টগুলোর ভাগ রয়েছে সেটা নিয়ে। যে এটা অ্যাকচুয়ালি একটা ইএসির মানে কোশ্চেন এসেছিল এই কনসেপ্টটা থেকে, সেই জন্যই আমরা এই ডিজাইন মেথডটাকে আমরা এখানে জানব। সেটা হচ্ছে যে এই যে কলমগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো 3 ধরনের কলম দেখতে পাচ্ছ এবং তার সাথে বিম লাগানো রয়েছে। ধরো এটা একটা কলম এবং তার সাথে এখানে একটা বিমকে ফিক্স করা রয়েছে, এখানে একটা বিমকে ফিক্স করা রয়েছে। তো এখানের যে ডিজাইনটা হবে সেটা নিয়ে আমরা আজ এখানে এখন আলোচনা করব। তো এই যে জয়েন্টটা রয়েছে, এই যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটাকে আমরা 3টে ভাগে নাম দিতে পারি। একটার নাম দিচ্ছি আমরা রিজিড, একটার নাম দিচ্ছি আমরা সেমি রিজিড, আর একটার নাম দিচ্ছি আমরা সিম্পল বা পিন বলতে পারি, সিম্পল ডিজাইন বলতে পারি, সিম্পল ডিজাইন বলতে পারি, পিন বলতে পারি, হিঞ্জ বলতে পারি। ঠিক আছে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আমি কি করছি, এরকম একটা জায়গাতে যদি আমি এখানে লোড দিই, এই লোডটা দেওয়ার ফলে এখানে একটা কি হবে, মোমেন্ট ক্রিয়েট করবে, এবং মোমেন্ট ক্রিয়েট করে যদি শুধুমাত্র এটার কোনো রকম কোনো ডিফ্লেকশন না ঘটে, শুধু এই যে পাতিটা রয়েছে সেটা যদি আমার এরকম ঘুরে যায়, শুধু এই বিমটা যদি আমার ঘুরে যায়, শুধু এই বিমটা ঘুরছে, তাহলে এই বিমটা এখানে ঘুরছে থিটা অ্যাঙ্গেলে, এবং এই কলমটা কিন্তু কোনো রকম ঘুরছে না, দেখতে পাচ্ছ। দেখো শুধু এই ছবিটা লক্ষ্য করো, সবাই প্রথম ছবিটা লক্ষ্য করো, 1 নাম্বার ছবিটা। এখানে মোমেন্ট কিন্তু কি হচ্ছে, মোমেন্ট জেনারেট হওয়ার জায়গায় নেই, এখানে মোমেন্ট জেনারেট হওয়ার জায়গা রয়েছে, মোমেন্ট জেনারেট হওয়ার জায়গায় নেই। এই যে ধরনের কিন্তু এখানে রোটেশন হচ্ছে, এখানে রোটেশন হচ্ছে। তাহলে যদি আমি একটা গ্রাফ আঁকি, রোটেশন ভার্সেস মোমেন্ট, রোটেশন আর এদিকে হচ্ছে মোমেন্ট, তাহলে যে জয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে রোটেশন বেশি, কিন্তু রোটেশনের সাথে সাথে মোমেন্ট জেনারেট করছে না। মোমেন্ট জেনারেট কি হবে,
এখানে তো এই কলমটাকে তো কোনো কিছু হচ্ছেই না, কলমটা নড়াতেই পারছে না কলমটাকে, শুধুমাত্র বিমটা নড়ছে, তাহলে তো এখানে মোমেন্ট জেনারেট হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে কি হবে, শুধুমাত্র এখানে রোটেশন দেখা যাচ্ছে, দেখো এখানে যত সময় বেড়েছে তত কিন্তু রোটেশনটাই বেড়ে 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 যাচ্ছে, মোমেন্ট কোনো বিশেষ একটা জেনারেট হচ্ছে না। এটাকে আমরা বলবো সিম্পল কানেকশন বা সিম্পল ডিজাইন, বা আমরা বলবো পিন্ড ডিজাইন, এটাকে আমরা বলবো পিন্ড ডিজাইন। এরপর হচ্ছে যদি এরকম দেখা যায়, যদি এরকম লক্ষ্য করা যায় যে এই যে দ্বিতীয়টি যেটি রয়েছে, অ্যাকচুয়ালি দ্বিতীয়টা এখানে এখানে বলাটা উচিত নয়, আমি একটা ছবি আঁকছি, আমি চেষ্টা করছি। সেটা হচ্ছে এরকম একটা কলম আছে, কলমের সাথে একটা এরকম বিম রয়েছে, আবার এখানে একটা লোড দেওয়া হলো, লোড দেওয়ার ফলে কলমটাও এরকমভাবে সরে এলো, কলমটাও এভাবে সরে এলো, আর বিমটাও কিছুটা এভাবে সরে এলো, কলমটাও সরে এলো, বিমটাও সরে এলো। কলমটাও সরে এলো, বিমটাও সরে এলো, এবং কলমটা যতটা সরলো বিমটাও ততটা যদি সরে আসে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো সেমি রিজিড ডিজাইন, সেটাকে আমরা বলবো সেমি রিজিড ডিজাইন। এক্ষেত্রে ডেল্টাটাও এখানে হচ্ছে, এবং এক্ষেত্রে মোমেন্ট জেনারেটও হচ্ছে, ডেল্টাও হচ্ছে এখান থেকে যেহেতু এটা আসছে ডেল্টাটা, তার সাথে সাথে মোমেন্ট জেনারেট হচ্ছে। অর্থাৎ যতটা মোমেন্ট জেনারেট হবে ততটা কিন্তু রোটেশনও হচ্ছে এবং মোমেন্টও জেনারেট হচ্ছে। এটাকে আমরা বলবো সেমি রিজিড টাইপ অফ কানেকশন, সেমি রিজিড টাইপ অফ কানেকশন, সেমি রিজিড টাইপ অফ ডিজাইন। এবং 3 নাম্বার পার্টে যেখানে একটা কলম রয়েছে, যেখানে একটা কলম রয়েছে এবং একটা বিম রয়েছে, এবং দেখা যাচ্ছে যে এখানে লোড ফেলার ফলে কলম এবং বিম পুরোপুরিভাবে বেন্ড হয়ে গেছে, বাট কলম এবং যে বিম রয়েছে সেখানে আর 90 ডিগ্রি নেই, সেটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে গেছে, 90 ডিগ্রির থেকে বেশি হয়ে গেছে বা কমে গেছে, উল্টোটা আর কি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে একটা রিজিড ডিজাইন, যার ফলে কি হচ্ছে, এই গোটা যে ভাগটা রয়েছে সেটা কিন্তু এই কলমটা সমেত পুরোপুরিভাবে এদিকে সরে এসেছে। অর্থাৎ যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি তাহলে এইখানে যে রোটেশনটা হবে সেটা ম্যাক্সিমাম দেখা যাবে, এবং এইখানে যে 90 ডিগ্রি রোটেশনটা ছিল সেটা কিন্তু 90 ডিগ্রিই থাকবে। অর্থাৎ প্রথমে যদি আমরা দেখি যে কলম আর বিমের মাঝখানে 90 ডিগ্রি ছিল, সে 90 ডিগ্রিটা এখানে শো করবে যখন কলমটা এবং বিমটা এখানে সরে গেছে নিজের পজিশন থেকে। শুধুমাত্র রোটেশনটা ঘটবে কোথায়, কলমে। যখন শুধুমাত্র রোটেশনটা ঘটবে কোথায়, কলমে, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো রিজিড ডিজাইন। এবং এক্ষেত্রে কি হচ্ছে, রোটেশনটা শুধুমাত্র রয়েছে কোথায়, রোটেশনটা শুধুমাত্র রয়েছে হচ্ছে কিন্তু কিসে, কলমে। তাই বিমটার বেশি রোটেশন এখানে ঘটছে না, শুধু কলমের রোটেশন ঘটছে। এবং মোমেন্ট এখানে কিন্তু ফুল জেনারেট হচ্ছে, কারণ যেহেতু কলমটা এখানে আমার টুইস্ট হওয়ার চেষ্টা করছে, সেহেতু এখানে কিন্তু মোমেন্টটা জেনারেট কিন্তু অনেক হাই হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর এই যে রোটেশন, এই হেনা তেনা, এগুলো নিয়ে পরে একটু আলোচনা এখানে আমাদের রয়েছে। সেটা হচ্ছে যে কানেকশানটা, কানেকশান, এখানে একটা প্রশ্ন অ্যাকচুয়ালি এটা হয়, যে প্রশ্নটা এরকম হয়, প্রশ্নটা একটু আগে তোমাদেরকে বলি। ইএসির একটা প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি, ইএসির এটা প্রশ্ন যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথড অফ ডিজাইন ইজ নট সুটেবল ফর স্ট্রাকচার সাবজেক্ট টু ইম্প্যাক্ট অ্যান্ড ফ্যাটিগ। ইম্প্যাক্ট এবং ফ্যাটিগের জন্য, ইম্প্যাক্ট এবং ফ্যাটিগ দুটো জিনিস, ইম্প্যাক্টও হবে এবং মানে লোডটাও রিভার্সেবল হবে, ফ্যাটিগ, এই দুটোর জন্য কোনটাকে ইউজ করা যাবে না। এবং সেখানে ছিল সিম্পল ডিজাইন, ছিল সেমি রিজিড ডিজাইন, ছিল রিজিড ডিজাইন, ছিল প্লাস্টিক ডিজাইন।
তো এর অ্যান্সারটা আমি লাস্টে দেব, আগে আমি বলি যে দ্য কানেকশন হোয়েদার রিভেটেড, বোল্টেড, ওয়েল্ডেড যাই হোক না কেন, ক্যান বি ডিজাইনড অ্যাজ ফ্লেক্সিবল, বা যেটাকে আমরা বলছি সিম্পল বা ফ্লেক্সিবল বা পিনড, সেমি রিজিড অর রিজিড কানেকশন। তাহলে তিনটের জন্যই আমরা কিন্তু এটাকে ডিজাইন করতে পারি, ফ্লেক্সিবল, সেমি রিজিড, রিজিড কানেকশন। তাহলে হবে না কোনটা? প্লাস্টিক ডিজাইন। তাহলে অ্যান্সারটা হবে যে প্লাস্টিক ডিজাইন আমরা করতে পারবো না, ইম্প্যাক্ট ও আরেকটা কি বলেছিল, ফ্যাটিগ লোড বা ফ্যাটিগ রেজিস্ট্যান্স এবং ইম্প্যাক্ট রেজিস্ট্যান্সের এগেনস্টে আমরা কিন্তু কোনো রকম কানেকশানকে আমরা প্লাস্টিক ডিজাইন করতে পারবো না। এবারে হচ্ছে ফ্লেক্সিবল যে কানেকশানগুলো আমি বলেছিলাম সেটাকে সিম্পল কানেকশানও বলে বা সিম্পল ডিজাইন বলে, পিন ডিজাইন বলে, পিন কানেকশান বলে। দিস কানেকশান আর অ্যাজিউম টু রেজিস্ট সিআর অনলি। এই কথাগুলো বলার জন্যই তোমাদেরকে এই জায়গাটাতে আনা। সেটা হচ্ছে যে ফ্লেক্সিবল কানেকশান, যেটাকে আমরা সিম্পল বললাম, সিম্পল কানেকশানের নাম দিলাম। আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই তিনটে নাম। এটাকে পিন্ড বা আমি এটাকে সিম্পল বলছি, বা এটাকে আমি ফ্লেক্সিবল বলছি। হ্যাঁ, তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লেক্সিবল কানেকশান বা ফ্লেক্সিবল ডিজাইন। এটাকে বানানো হয়ে থাকে টু রেজিস্ট সিআর অনলি, টু রেজিস্ট সিআর অনলি। রিজিড কানেকশানটাকে মোমেন্ট কানেকশান নামে পরিচিত। রিজিড কানেকশান বা মোমেন্ট কানেকশান ক্যান রেজিস্ট বোথ সিআর অ্যান্ড বেন্ডিং মোমেন্ট অ্যাট দ্য কানেকশান, সিআর অ্যান্ড বেন্ডিং মোমেন্ট অ্যাট দ্য কানেকশান। আরেকটা আছে সেমি রিজিড কানেকশান কি করে? বেন্ডিং মোমেন্ট, রেজিস্ট দ্য বেন্ডিং মোমেন্ট in between the flexible and rigid connection. এদের মাঝে বেন্ডিং মোমেন্টটাকে রেজিস্ট করে। প্লাস্টিক বা আলটিমেট ডিজাইন যেটা, সেটা কনসিডার করে কি না, ফুল বা কমপ্লিট মোবিলাইজেশন অফ স্ট্রেংথ অফ মেটেরিয়াল। দিস মেথড ডাজ নট টেক ইন্টু কনসিডারেশন দ্য এফেক্ট অফ ইম্প্যাক্ট, ফ্যাটিগ, ক্রিপ, সিঙ্কেজ। মনে থাকবে, প্লাস্টিক ডিজাইন অর আলটিমেট ডিজাইন কনসিডার দ্য কমপ্লিট মোবিলাইজেশন অফ স্ট্রেংথ অফ মেটেরিয়াল। দিস মেথড ডাজ নট টেক ইন্টু কনসিডারেশন দ্য এফেক্ট অফ ইম্প্যাক্ট, ফ্যাটিগ, ক্রিপ, সিঙ্কেজ। দ্য সার্ভিসেবিলিটি রিকোয়ারমেন্ট অফ অ্যাভয়েডেন্স অফ এক্সেসিভ ডিফ্লেকশন অ্যান্ড ক্র্যাকিংস আর নট কনসিডার। তাহলে প্লাস্টিক ডিজাইন আমরা করব না কোনো জায়গাতে, যেহেতু সেটা এই সমস্ত জায়গার ক্ষেত্রে যেখানে ইম্প্যাক্ট, ফ্যাটিগ, ক্রিপ বা সিঙ্কেজ আসবে, ইম্প্যাক্ট, ফ্যাটিগ, ক্রিপ ও সিঙ্কেজ আসবে, সেই ক্ষেত্রে সেটাখানে আমি প্লাস্টিক ডিজাইন করব না। সো এটাই ছিল আমাদের আজকের ডেমো ক্লাস, আজকের আলোচনা এখানেই ছিল, এতটা অবধি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের একটা ডেমো ভিডিওতে। আমরা কালকের থেকে অর্থাৎ 10 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করছি। অলরেডি আমরা কিছু জনকে পেয়েছি যাদেরকে নিয়ে আমরা ক্লাস শুরু করব। কালকে কিছু এমসিকিউ ও সাবজেক্টিভের ক্লাস হবে। প্রথম সাবজেক্ট আমরা ফ্লুইড মেকানিক্সকে রাখছি, ফ্লুইড মেকানিক্স দিয়ে আমরা শুরু করব এবং ধীরে ধীরে বিভিন্ন যে সমস্তগুলো রয়েছে সেগুলো দিয়ে আলোচনা করব। তোমাদেরকে আবার বলে দিচ্ছি যে আমাদের এই ব্যাচটা যদি তোমরা জয়েন করতে চাও, তোমাদেরকে অনলি 6,000 টাকা দিতে হবে। প্রথম 20 জনের ভিতর যদি তোমরা হও তাহলে তোমাদেরকে শুধুমাত্র 5,000 টাকা দিতে হবে 1 বছরের জন্য, এবং যতদিন তোমাদের পরীক্ষা হচ্ছে, যতদিন না পরীক্ষা হচ্ছে, এই কোর্সটা তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে একদম লোয়ার লেভেল থেকে একদম হায়ার লেভেল, বেসিক সমস্ত কিছু তোমাদেরকে পড়ানো হবে, এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, হ্যান্ড রিটেন নোট দেওয়া হবে যাতে তোমরা শর্ট নোটসগুলো পড়ে খুব সহজে নিজেদেরকে তৈরি করতে পারো। এছাড়া হচ্ছে টেস্ট নেওয়া হবে, মক টেস্ট, যাতে তোমরা খুব সহজে মক টেস্ট দিয়ে পরে নিজেদেরকে কতটা তোমরা তৈরি রয়েছো বা নেই সেটা জানতে পারবে। যদি তোমরা 1000টা 2000টা করে এমসিকিউ প্র্যাকটিস করে যেতে পারো, তোমাদের নিজেদের বেস এবং থিওরিটাকে ক্লিয়ার করে যেতে পারো, তাহলে আমার মনে হয় না কোথাও তোমরা কোনো জায়গাতে পিছপা হবে বা কোনো জায়গায় আটকাবে। এর
পরে আমরা আমাদের স্পিডটাকে আরও এগোবো, আরও অনেক অনেক জায়গাগুলোকে কাভার করে পরে করার চেষ্টা করব। তোমরা পাশে থেকো, যুক্ত থেকো এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের ভিতরে শেয়ার করো। যারা এখনও জয়েন হওনি, যারা জয়েন হতে চাও অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। অনলি 100 জনই কিন্তু এখানে আমরা অনলাইন ব্যাচে নেব, তো সিট ভর্তি হয়ে গেলে তখন হড়বড় করে লাভ নেই। আর ক্র্যাশ কোর্সে খুব একটা বেশি তোমাদের সুবিধা হবে বলে আমার মনে হয় না। এখনই সময় রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সামনে হয়তো পলিটেকনিক লেকচারার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, এনএস তো বেরিয়েই গেছে এবং এই সমস্ত এত কিছু পরীক্ষার একটা সামনে চল রয়েছে, যার জন্য 2025-এর শুরুটা থেকে তোমরা শুরু করো, খুব একটা দেরি করো না ভাই। দেখো আমরা সকলে এইখানটাতেই ল্যাগ হয়ে যাই, এইখানটাতেই প্রবলেমে আমরা রয়ে যাই যে আমরা প্রিপারেশনটা শুরু করতে ভয় পাই। এই প্রিপারেশনটা শুরু করো, এনিহোয়ার ইউ আর ডুইং এনিহোয়ার, তুমি কিন্তু প্রিপারেশনটা শুরু করো। এই প্রিপারেশনটাই কিন্তু তোমাদেরকে অনেক আগে নিয়ে যাবে। ধন্যবাদ। চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে শেয়ার করো, দেখতে থাকো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।